ওকে, সো কেউ একটু বলবেন যে পেস্টেল, প্রথম হচ্ছে পেস্টেলটা কি? পেস্টেল দিয়ে আমরা কি করি অ্যাকচুয়ালি, হোয়াট ডু ইউ ইউজ পেস্টেল ফর? এন্ড এই যে ওভারঅল যে আমার এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসে পেস্টেলটা কোন জায়গায়, where do you fix this pestle? স্যার এক্সটার্নাল অ্যানালাইসিসের ক্ষেত্রে পেস্টেল টেস্ট করতে হয়। Very good. So external analysis এর ক্ষেত্রে pestle ইউজ করা হয়। What is pestle? Pestle টা কি? স্যার পলিটিক্যাল অ্যানালাইসিস, ইকোনমিক্যাল অ্যানালাইসিস, টেকনোলজিক্যাল ওইটা তো অ্যানালাইসিস। ওইটা তো হচ্ছে আপনি পেস্টেলের অ্যাক্রোনিমটাকে এক্সপ্যান্ড করছে। আমি এটা জিজ্ঞেস করলাম, বলছি পেস্টেল দিয়ে অ্যাকচুয়ালি এই যে অ্যানালিসিস গুলো আমরা করি, why do we do that? Exactly. Very good. So basically what we're doing is, you're correct that this is an external analysis, and আমরা বলছিলাম যে এটা হচ্ছে গিয়ে এই যে এই ম্যাক্রো এনভায়রনমেন্টটাকে আমরা অ্যাসেস করি, ওটার জন্য আমরা ইউজ করি পেস্টেল। অ্যান্ড পেস্টেল অ্যাক্রোনিম একটু জানেন, পলিটিক্যাল, ইকোনমিক, এবং উই ডিসকাস এই ডিটেলসে কি কি দেখা হয়। এন্ড ফাইনালি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছিলাম যে একটা পেস্টেল অ্যানালিসিস করার পর হাউ, মানে এটা চেহারাটা কিরকম হয়। আচ্ছা, নিচে দেখেন একটা একটা ওয়েবসাইটের রেফারেন্স দেওয়া আছে। আপনারা সময় সুযোগ পেলে এই 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 ওয়েবসাইটটা একটু দেখেন। এখানে এই যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের অনেক বিভিন্ন থিওরির ছোট ছোট আপনার ভিডিও ক্লিপিং পাবেন, এবং এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ওদের ওইখান থেকেই নেওয়া। আমার কাছে মনে হয়েছে ইটস ভেরি রিসোর্সফুল, এবং খুব সংক্ষেপে, ভেরি ক্রিস্প ওয়েতে তারা বিভিন্ন থিওরি গুলো এক্সপ্লেন করে থাকে। সো আপনারা যদি ইফ ইউ ক্যান ম্যানেজ দ্য টাইম গেলে, আই থিঙ্ক ইউল বি বেনিফিট। আচ্ছা, সো এইগুলো আমরা ডিটেলসে সেদিন ডিসকাস করছিলাম। পলিটিক্যাল ফ্যাক্টরস, পলিটিক্যাল রিস্ক কোথেকে আসছে, ইকোনমিক ফ্যাক্টরস, বিজনেস সাইকেল, ইকোনমিক ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর, কালচারাল ফ্যাক্টর, টেকনোলজি, ইকোলজিক্যাল, এনভায়রনমেন্ট ফ্যাক্টর, লিগাল ফ্যাক্টর। আপনারা এগুলো একটু বাসায় দেখে নিন, বা আপনাদের বইও দেওয়া আছে এগুলো ডিটেলসে। আপনারা দেখার পর again if you have any questions, you can bring them back to the next class, we can discuss. But আমার মনে হয় যে these are very well described and self-explanatory. তারপরে যদি কারো কোনো বিষয় বুঝতে প্রবলেম হয়, প্লিজ bring it to the next class, আমরা দেখে নেব। হ্যাঁ, আচ্ছা, ইন্টারন্যাশনাল বিজনেস, আপনারা জানেন যে এখন বিজনেস ইজ নো লঙ্গার লোকাল, হ্যাঁ, ইটস অল গ্লোবাল। HSBC একটা স্লোগান আছে যে HSBC ইজ এ লোকালাইজড গ্লোবাল ব্যাংক। তার মানে ইটস এ গ্লোবাল ব্যাংক, বাট এটা লোকাল রিকোয়ারমেন্টের জন্য ব্যাংকটা তারা তাদের মতো করে লোকালাইজ করে ফেলেছে। তার মানে প্রয়োজন মতো তারা যেটা প্রয়োজন পরিবর্তন করা সেটা করে দেবে। সো গ্লোবাল কম্পিটিশন, না এই যে গ্লোবালাইজড ইকোনমি, এখন বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, আপনারা বলেন দেখি যে আমরা কোন ইন্ডাস্ট্রিতে এই গ্লোবালাইজেশনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ নিচ্ছি, আমরা কোন ইন্ডাস্ট্রিতে? স্যার আরএমজি। ভেরি গুড, RMG, রেডিমেড গার্মেন্টস, তাই না? সো দেখেন এটাতে কি হচ্ছে যে we have become one of the most important global hubs for manufacturing ready-made garments, আর আমি বলবো অ্যাপারেল। হ্যাঁ, সো চায়না ইজ নাম্বার ওয়ান, and then সেকেন্ড and থার্ড এর মধ্যে
কোনো সময় আমরা সেকেন্ডে হই, কোনো সময় ভিয়েতনাম সেকেন্ড হয়। সো ভিয়েতনামের সাথে আমাদের একটা কম্পিটিশন চলে। চায়না ইজ বাই ফার দ্য নাম্বার ওয়ান, এবং চায়নাকে বিট করা আসলে ইটস নট পসিবল, বিকজ চায়না তাদের যে ক্যাপাসিটি, হ্যাঁ, ইটস হিউজ, ইটস হিউমাঙ্গাস, আমাদের তো অনেক বেশি বড়। প্লাস নট অনলি দ্যাট, চায়নার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইজ ভেরি স্ট্রং। আমাদের অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা অতটা স্ট্রং না। আমরা একটা সার্টেন পর্যায়ে গিয়ে আমাদের ডিপেন্ডেন্সিটা অন্য কান্ট্রির উপরে চলে যায়। সো যেমন ধরেন আমাদের সব দেশের সবচেয়ে বেশি ভ্যালু এডিশন হয় হচ্ছে গিয়ে নিট গার্মেন্টস, যেটা মানে গেঞ্জি কাপড়ের যে গার্মেন্টস যেটা। সো সেখানে আমরা ফ্যাব্রিক বানাই, ইভেন আমরা ইয়ার্নও তৈরি করি। হ্যাঁ, ইয়ার্ন তৈরি করার জন্য যে সুতা, যে তুলা দরকার, এই কটন, এইটা আর আমাদের দেশে উৎপাদন হয় না। এটা উই হ্যাভ টু বাই ফ্রম আউটসাইড, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, এইসব জায়গা থেকে আসে। সো সো তার মানে আমাদের একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হবে। ওয়ারেস চায়না, দে হ্যাভ দি এন্টায়ার ভ্যালু চেইন তাদের নিজস্ব রিসোর্সে। প্লাস হচ্ছে চায়নার আরেকটা বড় অ্যাডভান্টেজ কেমিক্যাল, যেটা প্রচুর কেমিক্যাল ইউজ হয়। আপনার বিশেষ করে ফ্যাব্রিকেশন স্টেজে যখন ডাইং করা হয় বা ফিনিশিং করবে, কালার, ডাই, তারপরে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। এই কেমিক্যালেরও চায়না হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সোর্স। সো ইফ ইউ রিকল, ডিউরিং দ্য করোনা পিরিয়ড, পোস্ট করোনা একটা বড় প্রবলেম হয়ে গেছিল যে যেহেতু গ্লোবাল সোর্সিং এর সবচেয়ে বড় সোর্স, সবচেয়ে বড় সাপ্লাই চায়না ছিল। সো ইভেন করোনা যাওয়ার পরেও এটার হিটটা মানে গ্লোবালি একটা বড় হিট হচ্ছিল। ওয়াই? বিকজ চায়না ওয়াজ স্টিল এফেক্টেড। চায়না ওয়াজ তখনও ঠিক মতো আপ এন্ড রানিং ছিল না। সো সবচেয়ে বড় সাপ্লায়ার অফ দ্য গ্লোব, জাস্ট ইমাজিন দ্য বিগেস্ট সাপ্লায়ার অফ দ্য গ্লোব ইজ নট রেডি টু সাপোর্ট ইটস আদার কাস্টমার্স। সো দেন ওইটাতে একটা বড় একটা কঠিন সময় গেছে, কেমিক্যাল সবকিছুতে। যে কারণে গ্লোবালি চায়না প্লাস এই কনসেপ্টটা গ্রো করছে, যে না, আমরা ডিপেন্ডেন্সি, উই ক্যানট হ্যাভ ইট সোলি অন ওয়ান কান্ট্রি। ইটস আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেছেন কিনা জানি না। সো পোর্টফোলিও ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে যে ইউ শুড নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সো এগেইন, সোর্সিং একটা সোর্স থেকে এত হেভিলি ডিপেন্ডেন্সি ফর দি এন্টায়ার গ্লোব, that became and that proved to be very risky. সো তখন ওই ওকে অল্টারনেট সোর্স কোথায় করাবে, বাট these are all theoretical কথাবার্তা। When it comes to real practical reason, for all practical reasons, there's nobody in the world who can beat China. So anyway, so that's globalization. So global competition কি হয়? Number one হচ্ছে নতুন মার্কেটের জন্য অপরচুনিটি ক্রিয়েট হয়। So যেমন if you look at Bangladesh now, the entire globe is আমাদের potential market. আমরা আমাদের যে যেটা তৈরি করবো, we can manufacture it locally and sell it or distribute it to any country globally. হ্যাঁ, সো তার মানে আগে আমাদের যে মার্কেট ছিল only local বা within Bangladesh, now it's crossed the border. So the entire globe has become a potential market. Threat of new competition. So once the globe opens up, opportunity যেরকম থাকবে, threatও সেরকমই হবে। কারণ once you open up, আপনি দরজা খুলে দিলে আপনি you can go outside, আপনি দরজা থেকে বের হতে পারবেন, বাট দরজা খোলা মানে কি বাইরের লোকজন ভিতরে ঢুকতে পারবে, তাই না? So then there's a threat of new competition. Relocate part of business activity to cheaper and more effective location. So এই পার্টটাই হচ্ছে গিয়ে গ্লোবালাইজেশন বড় ইম্প্যাক্ট। হ্যাঁ, যে আপনারা জানেন আইফোন ইজ নাও, যদিও ইটস ইউএস কোম্পানি, বাট দি এন্টায়ার আইফোন ইজ manufactured in China, in I think in Malaysia, in India,
or many other countries, even Latin America তেও মনে হবে একটা আছে। So so এটাতে কি করছে ওরা, they are relocating তাদের বিজনেস অ্যাক্টিভিটি ম্যানুফ্যাকচারিং হতে পারে, ইভেন অনেক সময় দেখা যায় যে তাদের যেমন ইউরোপে they have a big R&D center, হ্যাঁ, so they're relocating it to different parts of the world, কেন, because of economics. So ওরা যে দেখতেছে ওকে আমি কোথায় কোন কাজটা করলে ফার্স্ট অফ অল আমার কস্ট এফেক্টিভ হবে, আই গেট এ লো কস্ট রিসোর্স পাবো, আর সেকেন্ড হচ্ছে এখানে আরেকটা actually আরো দুইটা আছে, একটা ইম্প্যাক্ট, একটা হচ্ছে গিয়ে ট্যাক্স বেনিফিট কোথাও পাওয়া যায়, আর থার্ড হচ্ছে গিয়ে ফরেন কারেন্সি, ফরেন এক্সচেঞ্জ। এই তিনটা ইয়েকে মাথায় রেখে লোকের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে আপনার বিজনেস অ্যাক্টিভিটি গুলাকে মুভ করে। ক্রস বর্ডার অ্যাকুইজিশন এন্ড অ্যালায়েন্সেস, এটা তো বলা অপেক্ষা রাখে না যে আগে অ্যাকুইজিশন গুলো ঘরে হইতো, এখন ক্রস বর্ডার হতো। সো একটা আমেরিকান কোম্পানি এসে বাংলাদেশের কোনো একটা কোম্পানিকে কিনে তারা ইনস্ট্যান্টলি একটা মেজর শেয়ার রেভিনিউ, একটা বড় শেয়ার নিয়ে নিতে পারে। আপনারা ইন্ডিয়ার সবচেয়ে পপুলার বেভারেজ নাম কি বলেন তো? ওয়ান অফ দি মোস্ট পপুলার। পার্লে জি স্যার। না বেভারেজ মানে সোডা আর কি, সফট ড্রিঙ্কস। স্যার থামস আপ। থামস আপ হচ্ছে কি ওদের সবচেয়ে, এবং থামস আপ ইজ সো কি বলা যায়, ওইখানে পেপসি কোকা কোলা অন্য কেউ কম্পিট করতে পারবে। সো ফাইনালি মোস্ট প্রবলি পেপসি or কোকা কোলা, আই ফরগট হু। জি স্যার আমার ইনফরমেশন মতে থামস আপ তো কোকা কোলারই। এক্স্যাক্টলি, বাট থামস আপ ওয়াজ এ লোকাল ব্র্যান্ড এক সময়। থামস আপ ওয়াজ এ লোকাল ব্র্যান্ড, কিন্তু পেপসি এবং কোকা কোলা ওরা কেউই এই থামস আপের সঙ্গে মানে কম্পিটিশনে কম্পিট করতে পারছিল না। পরে কোকা কোলা অ্যাকোয়ার্ড থামস আপ, বাট আমরা দেখছি ওর সঙ্গে ইয়ে করে পারতেছে না। সো কোকা কোলা কি করলো, ওরা থামস আপ ওই ব্র্যান্ডটাই কিনে ফেললো, কিনে ওই এন্টায়ার রেভিনিউটা তার রেভিনিউর মধ্যে নিয়ে গেল। সো দ্যাটস এ ক্রস বর্ডার অ্যাকুইজিশন। বুঝা গেছে? কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, কোনো প্রশ্ন নাই, সো লেটস মুভ অন। সো গ্লোবালাইজেশন আমরা একটু আগেই বললাম, এক্সটেন্ডেড সাপ্লাই চেইন আর গ্লোবাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো মুভিং পিপল এক জায়গায় অথবা হিউম্যান রিসোর্সের ইউজেজটা গ্লোবাল, সো তার মানে ক্রস বর্ডার, মানে কি বলা যায়, একজন এক জায়গায় বসে অনেকগুলা কান্ট্রিকে ম্যানেজ করতে পারতেছে। So that's our and extended supply chain. Now, এই যে আপনার কম্পিটিশন, হ্যাঁ, কম্পিটিশন নিয়ে আমরা কথা বলতেছি, এবং we are talking about the macroeconomy here, একটা একটা ইকোনমিক ম্যাক্রোইকোনমিক যে ফ্যাক্টর গুলো আছে। সো আমরা একটা কোম্পানিকে যখন কনসিডার করি, আমরা কোম্পানিকে ইভ্যালুয়েট করি বেসড অন দ্য কম্পিটিশন। মাইকেল পোর্টার, হি ইজ ওয়ান অফ দি কি বলা যায় স্ট্র্যাটেজি গুরু আর কি, ম্যানেজমেন্ট গুরু, স্ট্র্যাটেজি গুরু। তো উনি একটা থিওরি বললেন যে ওকে, অফকোর্স ইন্ডিভিজুয়াল এন্টিটি বা একটা কোম্পানি তো অর্গানাইজেশন হতে পারে, কম্পিটিশন হলো, বাট এই কম্পিটিশনটা নট নেসেসারিলি একটা অর্গানাইজেশনের জন্যই সীমাবদ্ধ, এটা একটা নেশন লেভেলেও হইতে পারে। অ্যান্ড দিস ইজ হিজ থিওরি অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এটাকে অনেক সময় ডায়মন্ড থিওরি বলা হয়, বিকজ ওর যে চারটা ফ্যাক্টর নিয়ে কথা বলে এগুলো একটা ডায়মন্ড শেপ হয়। সো হোয়াট পটার সেড ইজ যে একটা দেশ, একটা কান্ট্রি, একটা নেশন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কি নাই সেটা ইভ্যালুয়েট করে, বা সেটা চারটা ফ্যাক্টরের উপরে
ডিপেন্ডেন্ট। সো এখানে কি কি আছে, একটা হচ্ছে গিয়ে ফার্ম স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্রাকচার অফ রাইভালরি। ফার্ম স্ট্র্যাটেজি স্ট্রাকচার অফ রাইভালরি হচ্ছে গিয়ে একটা একটা দেশ, একটা দেশের মধ্যে তার লিগ্যাল স্ট্রাকচারটা কিরকম, তার এই যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কিরকম, তারপর হচ্ছে তার দেশের ভিতরে যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে সেইখানে ওই ইন্ডাস্ট্রির ভিতরে তাদের কম্পিটিটিভনেসটা কিরকম সেটা। দেন আসতেছে হচ্ছে গিয়ে ডিমান্ড কন্ডিশন। ডিমান্ড কন্ডিশন হচ্ছে গিয়ে যে ওই দেশে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের ডিমান্ডের কন্ডিশনটা কি। সো ডিমান্ড কন্ডিশন যত ভালো হবে, সফিস্টিকেটেড হবে, so that puts pressure on the production. So আপনার ডিমান্ড যত কি বলা যায়, যত সফিস্টিকেটেড ওয়েতে আপনার ডিমান্ডটা হবে, সেই ডিমান্ড কেটার করার জন্য আপনার সাপ্লাই এন্ডের থেকে এটা প্রোডাকশন হোক বা ট্রেড হোক যেটাই হোক, তারা ওই প্রোডাক্ট বা সার্ভিসকে তত বেশি রিফাইন করতে হবে, তাই না? বিকজ দ্য ডিমান্ড is in a such a manner যে তারা ওই রকম রিফাইন্ড প্রোডাক্ট বা রিফাইন্ড সার্ভিস রিকোয়ার করে। সো দ্যাট পুশেস ওভারঅল ইন্ডাস্ট্রিকে গ্রো করা, ওভারঅল নেশন বা কান্ট্রিকে ইমপ্রুভ করা। রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে যে কোনো একটা, ধরেন একটা প্রোডাক্টের কথাই কনসিডার করেন যে ওই প্রোডাক্ট তো একটা সিম্পল কি বলা যায় যে ওই প্রোডাক্টের জন্য সাপোর্টিং অনেক ধরনের অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি প্রয়োজন হয়। সো আপনার মেইন প্রোডাক্টটা কে সাপোর্ট দেওয়ার জন্য আবার যে সাপোর্টিং বা অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো কতটা স্ট্রং টু সাপোর্ট। অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে ফ্যাক্টরি কন্ডিশন। ফ্যাক্টরি কন্ডিশন হচ্ছে গিয়ে আমার ইকোনমিক্স যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে, সো তার মানে আমার কি কি রিসোর্স এখানে লাগে, সেই রিসোর্সের অ্যাভেলেবিলিটি কি, এবং রিসোর্সের কোয়ালিটেটিভ পার্টটাও এখানে দেখা হয়। সো ফ্যাক্টরি কন্ডিশনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে which is created আর আরেকটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল ফ্যাক্টরি কন্ডিশন হচ্ছে যে ধর গ্যাস বা আপনার কি বলা যায়, আপনার ন্যাচারালি যে জিনিসটা প্রডিউস হয় বা পাওয়া যায়। আর ক্রিয়েটেড হচ্ছে গিয়ে যেটা তৈরি করা হয় বা যেটাকে মোল্ড করে ভ্যালু এডিশন করা হয়। সো এই ফ্যাক্টরি কন্ডিশনের মধ্যে যেমন ধরেন আমরা সিঙ্গাপুরের কথা চিন্তা করি, সিঙ্গাপুরের তাদের ন্যাচারাল অ্যাকচুয়ালি এরকম কোনো রিসোর্স নেই, অল দে হ্যাভ ইজ এ নাইস পোর্ট আর কি, চারিদিকে সমুদ্র স্পোর্ট আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট তাদের কোনো ন্যাচারাল ফ্যাক্টরি কন্ডিশন নেই, বাট হোয়াট দে হ্যাভ ডান ইজ দে হ্যাভ ক্রিয়েটেড দেয়ার অন্যান্য যে ফ্যাক্টরি, সো দে হ্যাভ ক্রিয়েটেড ইট, এবং নাও দে হ্যাভ বিকাম এ বিজনেস হাব ফর দিস এন্টায়ার সাউথ ইস্ট এশিয়া, ইভেন এশিয়াও বলা যায়, যদিও এখন দুবাই has come up, তারাও কমপ্লিট করতেছে সিঙ্গাপুর, বাট স্টিল সিঙ্গাপুর বিশেষ করে ফাইন্যান্সিয়াল মার্কেটের জন্য সিঙ্গাপুর ইজ এ বিগ মার্কেট, ইজ এ বিগ হাব। সো দে হ্যাভ ক্রিয়েটেড তাদের যে ফ্যাক্টরি, এবং পোর্টার যেটা স্ট্রেস করে ফ্যাক্টরি কন্ডিশনের উপরে, যে ইটস বেটার টু হ্যাভ ক্রিয়েটেড factory conditions rather than the natural. Why? Because natural one একটা সার্টেন পরে ডিপ্লিশন হয়ে যায়, যেমন ধরেন গ্যাস একটা সার্টেন টাইম পরে থাকবে না, শেষ হয়ে যাবে, বা পেট্রোলিয়াম, এগুলা একটা সার্টেন টাইম পরে শেষ হয়ে যাবে। বাট আপনার ক্রিয়েটেড যে ফ্যাক্টরি কন্ডিশন যেগুলো আছে সেগুলা ক্রিয়েশন করলে এটা অনলি বাড়তে থাকে, এটা কোনো ডিপ্লিশন হয় আস্তে আস্তে বাড়তে থাকে। সো যত বাড়বে তত ফ্যাক্টরি কন্ডিশন ইমপ্রুভ হবে, সো তত ইউ বিকাম মোর কম্পিটিটিভ। সো এই যে আমরা চারটা যে ডিসকাস করলাম, হ্যাঁ, ফার্ম স্ট্র্যাটেজি, ডিমান্ড কন্ডিশন, রিলেটেড and supporting industry factor condition. Now, if you look at the আমরা বাংলাদেশ কনটেক্সট থেকে যদি বলি, again বাংলাদেশের জন্য চলে আসে ঘুরে ফিরে R&D সেক্টরটাই চলে আসে। So if you see the R&D sector, আমরা কিভাবে how বাংলাদেশ became an R&D sector জন্য গ্লোবাল একটা হাব।
সো তার মানে বাংলাদেশ নিশ্চয়ই বিভিন্ন মানে এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকার কারণেই তো আমরা বিভিন্ন বায়ারদের অ্যাট্রাক্ট করতে পেরেছি, তাই না? সো ইফ ইউ লুক এট অল দিস 4 ফ্যাক্টরস ইউল সি এগুলা কিন্তু কাজ হয়েছে এবং এগুলার কারণেই আলটিমেটলি আমাদের এই কি বলা যায় এই সেক্টরটা গ্রো করছে। সো আমরা যদি নাম্বার 1 চিন্তা করি যে ফার্ম স্ট্র্যাটেজি, হ্যাঁ, স্ট্রাকচার এন্ড ভাইবিলিটি। নাও আমরা আমাদের সবচেয়ে বড় দেশ গার্মেন্টস এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে কি বলা যায় সাপোর্ট, সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ যেটা আমাদের সেটা হচ্ছে রিসোর্সফুল, তাই না? গার্মেন্টস ইজ এখনো ইটস এ লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি। আপনারা লেবার ইন্টেন্সিভ আর ক্যাপিটাল ইন্টেন্সিভ এই দুটার মধ্যে তফাৎ বোঝেন তো সবাই? ক্যান এনিওয়ান টেল মি? স্যার লেবার ইন্টেন্সিভ হলো যে ম্যানুফ্যাকচারিং সিস্টেমের মধ্যে লেবারটা বেশি ইউজ হয়, ওকে, গুড। আর ক্যাপিটাল ক্যাপিটাল হলো যে বিজনেসে ক্যাপিটালটা বেশি পরিমাণে ইউজ হবে লেবারের চেয়ে। What do you mean by capital বেশি ইউজ হবে? বেশি ক্যাপিটাল ক্যাপিটাল? স্যার মেশিনারি, প্ল্যান্টের মেশিনারিটা ইনভেস্টমেন্টটা বেশি হবে। Very good. So, এক্স্যাক্টলি। so, so very good. So if you look at the RMG sector garments, আপনারা কি কেউ আপনারা এখানে গার্মেন্টস এ গেছেন কেউ? জি স্যার। গার্মেন্টস এ যান নাই এরকম কেউ আছেন এখানে? জি স্যার, আমি জানি। Okay. So what I would suggest is এখানে যারা আছেন আপনারা, যেহেতু RMG sector is, you know, it contributes to 75% at least of our foreign exchange, foreign earnings there, 75% আসতেছে, sorry, export earnings there, 75% আসতেছে from garments. আমি সাজেস্ট করবো আপনারা সবারই একবার না একবার হলেও একটা গার্মেন্ট ফ্যাক্টরি একটু ভিজিট করা দরকার। You should go and see how things work, how things operate. It's not আপনার পড়ালেখার জন্য, it's just to get an experience. And trust me, আপনার যারা গেছেন তারা you can vouch for me যে it's an amazing একটা কি বলবো একটা সিস্টেম, একটা প্রসেস। আপনি দিয়ে যান, হ্যাঁ, আপনার ওইখানে 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 ওয়ার্কাররা কাজ করছে। ইটস অ্যামেজিং হাউ একটা ইনস্টিটিউশন এভাবে এত মানুষ নিয়ে কাজ করে এবং ভেরি সাকসেসফুলি কাজ করতেছে। তো আপনারা যারা এখনো যান নাই, আমার মতে আপনারা একটু সুযোগ করে কোথাও একবার হলো ঘুরে আসেন। সো ইউল সি যে ওইখানে it's a heavily labor intensive একটা process. And if you look at Bangladesh, I mean there are lots of things যে কারণে actually আমাদের এই যে গার্মেন্টস আর কি আমরা এত relatively অল্প সময় we have set our position in the global market. এক সময় historically আমাদের, if you look at আমাদের যে country the economic activity, এগুলা হচ্ছে মূলত মেল ডমিনেটেড ছিল। So এবং আপনারা যদি again like if you go back like 30, 40 years or 50 years, এই সেলাই করাটা it was something ingrained in all our household. So যেমন আপনারা আপনাদের মা অথবা দাদি নানি তাদেরকে যদি জিজ্ঞেস করেন, in every household they used to have at least one সেলাই মেশিন, এবং these were manual at the time. আপনারা দেখছেন সেলাই মেশিন? দেখছেন হাতে করে ঘুরাইতে হবে?
Yes, sir. Okay. So this was a common একটা জিনিস এবং একটা সময় আমাদের মা নানি তারা ওই টেইলারে গিয়ে কাপড় সেলাই দ্যাট ওয়াজ ওই টাইমের জন্য ইট ওয়াজ লাক্সারি। সবাই নিজের কাপড় ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজেরাই কাটতেন এবং সেলাই করতেন। So So what I'm trying to say here is that এই যে সেলাইটা, it was not something new for আমাদের দেশের যে যে ফিমেল যে পপুলেশনটা আছে তাদের জন্য it was not nothing new. সেকেন্ড হচ্ছে যে এই পপুলেশনের যে এই যে পপুলেশন না বলে আমি বলবো রিসোর্স। সো আমার এন্টায়ার রিসোর্সের 50% রিসোর্স ওই রকম ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিল না। সো ওয়ান্স তারা একটা সুযোগ পেল যে হ্যাঁ এরকম কাজ করা যাবে, সো দে অলসো স্টার্টেড ইকোনমিক অ্যাক্টিভিটি, দে স্টার্টেড আর্নিংস, এবং এই যে আনট্যাপড যে রিসোর্সটা ছিল আমরা এই আনট্যাপড রিসোর্সটাকে কাজে লাগানো শুরু করলাম। না আমরা আমরা যদি কন্ট্রাস্ট চিন্তা করি ভিয়েতনাম বা অন্যান্য যাদের সাথে আমাদের কম্পিটিশন, সেখানে ফিমেল ওয়ার্কফোর্স কিন্তু আগের থেকেই তারা কাজ করছে। ইটস নট যে গার্মেন্টস আসার পরে তারা গার্মেন্টস, তারা আগের থেকেই বিভিন্ন কাজে করছে। বিশেষ করে ইফ ইউ গো টু সাউথ ইস্ট এশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, হ্যাঁ, ইভেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইফ ইউ গো এই এরিয়াগুলোতে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলা is dominated by the female of the society rather than the males. মেলটা আমরা ওই সাইডে দেখি, ওইখানে গুলো দেখবেন ম্যাক্সিমাম মেয়েরাই কাজ করতেছে এবং সব জায়গায় মেয়েরাই ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ, ছেলেদের চেয়ে তারা মোর অ্যাক্টিভ। সো আমাদের ক্ষেত্রে যেটা হলো যে এই এরা দে হ্যাড, তারা আগে কখনোই কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে ছিল না, তারা একটা সুযোগ পেলেন এবং ওনারা এমন একটা জায়গায় সুযোগ পেলেন which was nothing new for them, এগুলো আগেই ওনারা করেছেন। এখন যেটা হচ্ছে একটা সিস্টেম অনুযায়ী, প্রসেস অনুযায়ী, মোর সফিস্টিকেটেড ওয়েতে, এবং মেশিনারি গুলা আরেকটু হাইটেক হলো। আগে সে হাতে না, হাত থেকে পায়ে গেল, পা থেকে ইলেকট্রনিক হয়ে গেল। এখন তো এগেইন আপনার যদি গার্মেন্টস এ যান, উইল বি অ্যামেজড যে কত ধরনের মেশিন আছে। একটা ছোট বাটন হোল করার জন্য একটা মেশিন আছে, ফোল্ড করে সেলাই করার জন্য মেশিন আলাদা, আপনার কলার সেলাই করার জন্য মেশিন। সো ইটস ভেরি স্পেশালাইজড একেবারে। সো এই যে সিচুয়েশনে কি হলো যে আমাদের গার্মেন্টস এর এই যে যে ওয়ার্কফোর্সটা কাজ করা শুরু করলো, যারা কিনা আগে কখনোই কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিল না, they become part of the economy. So that had a significant improvement in the in the economy এবং আমার GDP contribution. And then if you look at the overall workforce, garments sector, it became very stable. Why? Because it's not যে অন্যান্য কান্ট্রিতে যেমন তাদের they have option, যে আচ্ছা ঠিক আছে আমি গার্মেন্টস এ কাজ করতে পারি, আমি আরেকটা ইন্ডাস্ট্রি আছে অটোমোবাইলে করতে পারি, হাইটেক এই ইলেকট্রনিক্স এ কাজ। বাট আমাদের এখানে অন্য এরকম সেকেন্ড কোন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই যেটাতে পিপল ক্যান হ্যাভ চয়েস। না ঠিক আছে আমি গার্মেন্টস, আমি এখানে কাজ না করে আমি অন্য জায়গায় যাবো। সো দিস বিকেম সোল একটা জায়গা, যে কারণে ওই এমপ্লয়মেন্ট বা ওয়ার্কার বা রিসোর্সের মাইগ্রেশন গুলা হলো না। সো দে বিকেম স্টেবল, একই জায়গায় কাজ করছে। স্টেবিলিটি ব্রিংস ইন এফিসিয়েন্সি। এখন তো অলরেডি সেকেন্ড, ইভেন হয়তো বা থার্ড জেনারেশন শুরু হয় না, বাট এটলিস্ট সেকেন্ড জেনারেশন উই হ্যাভ গার্মেন্ট ওয়ার্কার্স যারা কাজ করতেছে। সো এখন যদি আমরা এগেইন এটাতে ফিট করি, সো নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ডোমেস্টিক মার্কেটে we have big rivalry amongst the different R&D manufacturers.
এখানকার যে ওভারঅল স্ট্রাকচার যেটা গভর্নমেন্ট হ্যাজ the government has given a lot of কি বলা যায় অনেক ধরনের পলিসি দিয়ে আরএমজি সেক্টরকে হেল্প করছে বিশেষ করে ফাইন্যান্সিং সাইডে ব্যাংকিং সেক্টরে আপনারা সবাই লেটার অফ ক্রেডিট সম্বন্ধে জানেন তো ইয়েস স্যার সো ফরেন ট্রেডের ক্ষেত্রে লেটার অফ ক্রেডিট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আপনার ফরেন ট্রেড হয়ে থাকে বিক্রি কিনে সো এই লেটার অফ ক্রেডিটের একটা যেটা বাংলাদেশে ভেরি ইউনিক এফেক্ট আমরা বলি ব্যাক টু ব্যাক এলসি সো ব্যাক টু ব্যাক এলসি ইজ an LC which is backed by an export LC. So basically it's a financing needed, financing একটা method. এই মেথডটা বাংলাদেশ যখন গভর্নমেন্ট যখন অ্যালাউ করলো that was one of the reasons how and why garments flourished in Bangladesh. Otherwise ওই ফাইন্যান্সিং করার মতো ক্যাপাসিটি ছিল না সো ধরেন আমার একটা গার্মেন্টস তৈরি করতে আমার যে ফ্যাব্রিক লাগবে বাইরে থেকে ফ্যাব্রিক আনতে হবে আমার কাছে যদি ফ্যাব্রিকের টাকা নেই সো গভর্নমেন্ট কি করলো বললো আচ্ছা ঠিক আছে তোমার কাছে যদি এক্সপোর্টের কোনো ইয়ে থাকতো তুমি অর্ডার পাইছো কোনো জায়গা থেকে ওইখান থেকে একটা X% পর্যন্ত ব্যাংকে বলে দিল যে এইটার এগেইনস্টে তুমি ওই যারা ফ্যাব্রিক বিক্রি করে তার কাছ থেকে তুমি এইটার X% পর্যন্ত তাকে লোন দিতে পারবে মানে ব্যাক টু ব্যাক এগেইনস্টে সে ওই মালটা নিয়ে আসতে পারছে সো আলটিমেটলি কি হচ্ছে সে লোন করে ফ্যাব্রিক আনতেছে বা বাকিতে ফ্যাব্রিক আনতেছে সেলাই টেলাই করে সেল আউট করতেছে যখন এক্সপোর্ট সে টাকা পেয়ে যাচ্ছে সে তার ফ্যাব্রিকের টাকাটা তখন ব্যাংকে দিয়ে যাচ্ছে সো this process actually helped to grow this industry significantly and otherwise financing এই ফাইন্যান্সিং এর যে ইস্যুটা এটা সবার ক্ষেত্রে মিট করার পসিবিলিটি হবে না সো এগুলো হচ্ছে সব এই যে এইখানে ফার্ম স্ট্র্যাটেজি স্ট্রাকচার রাইভেলরি ডিমান্ড কন্ডিশন কি হলো আমাদের আস্তে আস্তে লোকালি বিভিন্ন জায়গা থেকে লোকজন ডিমান্ড ক্রিয়েট করছে ডিমান্ড কিসের ডিমান্ড ক্রিয়েট করা যে এই যে আরএন্ডি সেক্টরে অ্যাপারেল সেক্টরে এই কাজ করার যে ডিমান্ডটা এটা আস্তে আস্তে ফ্লোরিশ হতে থাকবে এবং আপনারা যদি if you go back 25-30 years ইভেন রেসিডেন্সিয়াল অনেক জায়গার মধ্যে লোকজন চিপার মধ্যে একটা ঘর ভাড়া করে চিপার মধ্যে আপনার সেলাই মেশিন নিয়ে বসে যেত কাজ সেলাই কাজ করার জন্য সো দ্যাট পুট লট অফ প্রেশার অন দ্য কম্পিটিশন অ্যান্ড কম্পিটিশন মানে হচ্ছে এফিসিয়েন্সি বাড়া শুরু হলো দেন বাইরে থেকে বাইরেরা আসলো এসে এই যে ভিতরের যে এই কম্পিটিশনটা এটার থেকে ওরা ফায়দা নিল ওরা বার্গেনিং করা শুরু করলো আগে যে জিনিসটার দাম ছিল 10 টাকা ওরা দেখলো আশেপাশে আরো আছে 8 টাকায় বিক্রি রাখবে ওরা 8 টাকার কাছে চলে গেল এন্ড দেন বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স ইস্যু গুলো আস্তে আস্তে আসে সো ওগুলো আস্তে আস্তে আসলো এবং যত সময় যাচ্ছে ইটস বিকামিং মোর এন্ড মোর কম্পিটিটিভ দেন আস্তে আস্তে রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রি সো আগে একটা সময় ছিল আমাদের ইভেন ওই যে গার্মেন্টস কে র্যাপ করার জন্য একটা পলি ব্যাগ ইউজ করা হয় পলি যে C3 পলি ব্যাগ যেটা ওইটাও বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো সো এভরিথিং ইম্পোর্টেড আপনার এই যে কার্টুন বক্স ইম্পোর্ট করতে হতো বাদ বাকি তো বাদই দিলাম জিপার বলেন বাটন বলেন লেবেল বলেন এরকম সো মেনি থিংস অল বাইরে থেকে আসে এখন ওভার দ্য টাইম আপনি সবই এখন বাংলাদেশে প্রোডাকশন এভরিথিং ইজ বিং প্রডিউসড locally so we have a very strong support industry যারা কিনা এই ইন্ডাস্ট্রিতে সাপোর্ট করতে পারছে বা হেল্প করতে পারছে টু গ্রো and then finally হচ্ছে গিয়ে যে ফ্যাক্টরি কন্ডিশন আমাদের যে হিউম্যান রিসোর্স যেটা বললাম যে অলরেডি উই আর ইন দ্য সেকেন্ড জেনারেশন সো দ্যাট মিনস আমাদের ন্যাচারাল ফ্যাক্টর তো আছে অফকোর্স উই হ্যাভ দ্য ন্যাচারাল ফ্যাক্টরস বাট আমাদের ক্রিয়েটেড ফ্যাক্টরসটাও ইকুয়ালি গ্রো করছে সো এফিসিয়েন্সি বাড়ছে
আস্তে আস্তে, যদিও গ্লোবাল মানের চেয়ে এখনো আমরা পিছনে, বাট স্টিল আমার এফিসিয়েন্সি বাড়তেছে। একটা জায়গায় আমরা একটু এখনো পিছনে, যেটা বললাম যে এফিসিয়েন্সিতে আমরা এখনো ভিয়েতনাম, চায়না তাদের মানে যেতে পারি নাই, বাট আমরা তাদের ডিফারেন্ট ওয়েতে কম্পিট করছি, উই আর চিপার জন্য। সো সেখানে গিয়ে আবার আমরা কস্ট এফেক্টিভ হবো। Anyway, so that's different discussion. So এই যে চারটা ফ্যাক্টর, এই চারটা ফ্যাক্টরকে কনসিডার করে বা চারটা ফ্যাক্টরের ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে একটা কান্ট্রির কোন একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন আছে? সেটাকে পোর্টারস ডায়মন্ড থিওরিও বলা হয়। এনিওয়ান? আপনি আছেন সবাই নাকি? স্যার আছি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? আমি সরি, আপনার কথা বুঝতে পারিনি, আমার বলবেন? আমি সরি, আপনারা কেউ ওনার কথাটা বুঝতে পারছেন? কেউ বলবেন কি বলছে? ওকে ওকে, এনিওয়ে যদি কিছু থাকে বলেন, অসুবিধা নেই। আচ্ছা, তা এই পোর্টার্স এর যে এই চারটা ফ্যাক্টরির সাথে আরো দুইটা ফ্যাক্টরকে বলছি যে এই দুইটা ফ্যাক্টরের পরোক্ষভাবে ইম্প্যাক্ট আছে, এবং এই দুইটা কি কি? নাম্বার ওয়ান হচ্ছে কি গভর্নমেন্ট। গভর্নমেন্ট প্লেজ এ ক্যাটালিস্ট অ্যান্ড এ চ্যালেঞ্জার রোল। ক্যাটালিস্ট মানে হচ্ছে গিয়ে যে কিনা প্রভাবক আর কি, বাংলায় যদি বলা হয়। সো অ্যান্ড চ্যালেঞ্জার হচ্ছে গিয়ে কন্ট্রোলার। সো সো গভর্নমেন্ট কিভাবে ক্যাটালিস্ট হচ্ছে? গভর্নমেন্ট সুযোগ করে দিচ্ছে, গভর্নমেন্ট ডিমান্ড বা লেজিসলেশনটা কেমন করে দিচ্ছে যাতে এখানে সবাই এসে একটা লেভেল প্লেইং ফিল্ডে থাকে, কেউ কোনো ধরনের ডিসক্রিমিনেটরি অ্যাডভান্টেজ না পায়। চ্যালেঞ্জের হিসাবে হচ্ছে দে আর কন্ট্রোলিং, সো দে আর কন্ট্রোলিং কোয়ালিটি, দে আর কন্ট্রোলিং ইকুইটি। যেমন কমপ্লায়েন্স ইস্যু চলে আসে যে ওকে, তোমার এই কাজ করতে গেলে তোমার এরকম ফ্যাক্টরি হতে হবে, তোমার ফায়ার সেফটি এরকম থাকতে হবে, তোমার এটসেট্রা এটসেট্রা, তোমার এমপ্লয়ীদের বেতন এইভাবে দিতে হবে, ওয়ার্কারদের বেতন এইভাবে দিতে হবে, লেবার ল। এন্ড তারা চ্যালেঞ্জ করতেছে ইন টার্মস অফ কোয়ালিটি। তারা এনশিওর করতেছে যে তোমাকে সার্টেন কোয়ালিটি প্যারামিটারের মধ্যে কাজ করতে হবে। সো অল অফ দিস আর কমপ্লায়েন্স রিলেটেড। সো গভর্নমেন্ট প্লেজ এন ইম্পর্টেন্ট রোল অন দিস ওভারঅল, এই যে ফ্যাক্টরি গুলো। প্লাস আরেকটা হচ্ছে গিয়ে চান্স হচ্ছে গিয়ে it can be advantageous, it can be disadvantageous. যেমন চান্স হচ্ছে গিয়ে দৈবক্রম, যেটা যেমন কোভিড। কোভিড যখন আসলো, it hit us very bad. So mostly disadvantageous একটা ইনসিডেন্ট ছিল কোভিড। বাট অ্যাট দ্য সেম টাইম কোনো কোনো ইন্ডাস্ট্রির জন্য কোভিড ওয়াজ এ বিগ ব্লেসিং। যেমন যারা অনলাইনে ব্যবসা করছে তাদের জন্য ইট ওয়াজ এ বিগ ব্লেসিং। যারা আপনার শিপমেন্টের কাজ করছে, যেমন কুরিয়ার সার্ভিস, তাদের জন্য ইট ওয়াজ এ বিগ ব্লেসিং। সো বড় বড় ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস যারা আছে, they made a huge amount of money during the COVID time, কারণ অন্যান্য সবই তো বন্ধ, সো অল্টারনেট না। যারা ক্যারিয়ারের কাজ করছে, যেমন
freight, forwarder, জাহাজ, plane, তারা significant one. So তারপর medical industry, they made a fortune. Security, they made a fortune. So all of these hচ্ছে গিয়ে chance. So chance is, it can be, it's a likelihood. Chance is the likelihood that external events such as war, natural disaster can negatively hit the country অথবা benefit হবে. So আমরা যদি entire সাইকেলটাকে দেখি, we see যে আমার চারটা ফ্যাক্টর, firm strategy, factor condition, demand condition related on supporting us, and then we have these two influencers, যেগুলো হচ্ছে গিয়ে chance and government. So this is the full আপনার factor for competitive advantage of nations. Clear সবাই? Yes, Any sir. question from anybody? আচ্ছা, এখানে ওই ডিটেল গুলো আছে, এটা আপনারা দেখে নিন, করে নিন। গ্লোবালাইজেশন এর লিমিটস গুলো লিমিটেশন, একটা হচ্ছে পলিটিক্যাল রিস্ক। গ্লোবালাইজেশন মানে কি, কান্ট্রিতে বা ডিফারেন্ট লোকেশনে অর্গানাইজেশনের বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে ছড়ানো, অথবা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রিসোর্স গুলাকে পুল করা। So একটা রিস্ক থাকে পলিটিক্যাল রিস্ক। পলিটিক্যাল রিস্ক মানে হচ্ছে গিয়ে যে ধরেন আপনি এমন একটা দেশে ইনভেস্ট করলেন, যেমন ধরেন এখন ইউক্রেনে কেউ যদি ইনভেস্ট করে থাকে তাদের জন্য ক্ষতির থাকে। ইরানে অনেক ইনভেস্টমেন্ট, সেটাও একটা বিগ ডিল। বাংলাদেশে জুলাই আগস্ট we had a lot of political unrest and vulnerability. So that put us into একটা political risk. যে কারণে আমাদের যে bread and butter approach faced a significant hit, and all these আমাদের order গুলো were rerouted to India, Vietnam, এইসব জায়গায়। So তাদের significant improvement হয়েছে, আর আমাদের এদিকে loss হয়েছে। So এটা একটা থাকে। আরেকটা হচ্ছে গিয়ে অনেক সময় যে কোনো গভর্নমেন্টের ক্ষমতা থাকে আপনার ইয়ে করা, পাবলিক, মানে টার্মটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ক্যান টেক ওভার এনি এন্টিটি। সো এটা যদিও ইদানিংকালে খুব বেশি দেখা যায়, বাট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইভেন আমাদের দেশেও স্বাধীনতা যুদ্ধের পরে অনেক অর্গানাইজেশন, অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো গভর্নমেন্ট টেক ওভার করছে, যেগুলো প্রাইভেট সেক্টর ছিল, বাট গভর্নমেন্ট took it over. So that's a risk inherent risk. Protectionism in international, protectionism হচ্ছে গিয়ে যে ট্যারিফ, মানে কি বলে, ট্রেড ব্যারিয়ার বলা হয় প্রোটেকশনিজম। ট্রেড ব্যারিয়ারটা হচ্ছে গিয়ে যে এই একটা দেশ তার নিজস্ব প্রোডাক্টকে বা নিজস্ব ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রিকে বা ইন্ডিজিনিয়াস কোম্পানিকে প্রমোট করার জন্য তারা অনেক সময় অনেক ধরনের পলিসি নেয়। সো একটা হতে পারে যে আপনি লাইসেন্সিং এ একটা ইস্যু করবেন যে কেউ কাজ করতে পারবে না, চাইলেই পারবে, অথবা কোনো একটা ট্যারিফ বসায় দিল যে হ্যাঁ ঠিক আছে তুমি পারবে না, এক্সট্রা এটা পে করতে হবে, অথবা কিছু রিকুইজিট দিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে তুমি কোম্পানি খুলতে পারো, বাট দেয়ার হ্যাজ টু বি এ লোকাল পার্টনার। এরকম অনেক ধরনের তারা কন্ডিশন দিয়ে দেয়। এটা হচ্ছে সিম্পলি টু প্রোটেক্ট তাদের যে কান্ট্রির যে ইন্টারেস্ট সেটাকে প্রোটেক্ট করার জন্য। তো এটাও অনেক সময় প্রবলেম হয়। ট্রেড ব্লকস অ্যান্ড ট্রেড ব্লকস হচ্ছে গিয়ে সার্ক হচ্ছে একটা ট্রেড, আসিয়ান একটা ট্রেড ব্লক,
ইউরোপিয়ান ইউনিয়ন, এরকম কিছু ট্রেড ব্লক থাকে যারা দে হ্যাভ দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং যে ওই কান্ট্রির মধ্যে ট্রেড করলে ট্যারিফ, আপনার গুডস বা সার্ভিসের মুভমেন্ট এক ধরনের ট্যারিফ হয়, বাইরে থেকে গেলেও দেন এক্সট্রা ট্যারিফ। সো ওইটাও অ্যাগেইন গ্লোবালাইজেশনের উপরে হয়। আচ্ছা, প্রোটেকশনিজম যেটা বলছিলাম যে ট্যারিফ, কাস্টম ডিউটি, নন ট্যারিফ ব্যারিয়ার। সো নন ট্যারিফ ব্যারিয়ার হচ্ছে একটা আছে যে আনঅফিসিয়াল নন ট্যারিফ ব্যারিয়ার, যেমন ওই যে লাইসেন্সিং বললো, হ্যাঁ ঠিক আছে তুমি করতে পারবে, বাট ইউ নিড এ লাইসেন্স। আর লাইসেন্স অ্যাপ্লাই করলে এটা লাইসেন্স গভর্নমেন্ট সরকার দেয়। So that can be minimum local content rule, যে লোকাল লোক নিতে হবে অথবা লোকাল শেয়ার হোল্ডিং থাকতে হবে, অথবা বলে দেয় যে তোমার টোটাল 100 জন এমপ্লয় করলে 80 জন লোকাল লোক থাকতে হবে, 20 জন বাইরে, এরকম কিছু রুল। মিনিমাম প্রাইস বা অ্যান্টি ডাম্পিং অ্যাকশন, সো প্রাইস ওরা ফিক্স করে দিতে পারে যে এটার নিচে তুমি সেল করতে পারবে না, কারণ এটার নিচে সেল করলে লোকাল মার্কেট হয়তো এফেক্টেড হবে, যেটাকে অ্যান্টি ডাম্পিং অ্যাকশন বলে। ডাম্পিং মানে হচ্ছে গিয়ে প্রাইসটাকে রিডিকুলাসলি কমায় দিয়ে লোকাল না এনি কম্পিটিশনকে মেরে ফেলা, সে মেরে ফেলে দেন আস্তে করে প্রাইস হাইক করে। Amazon is a big example of this. Amazon started as, I'm sure the Amazon initially they started as a book, বই তারা সেল করতো, এবং তারা এই যে প্রাইস ডাম্পিং করে তারা so what they did was they killed the competition, and once they eliminated all the competition, তারপরে তারা price টাকে এমবার্গো, বিভিন্ন ধরনের এমবার্গো থাকে, ডোমেস্টিক প্রোডাক্টের সাবসিডি থাকতে পারে, এক্সচেঞ্জ কন্ট্রোল, বা এক্সচেঞ্জ রেট পলিসি করতে, ফরেন কারেন্সি করতে কন্ট্রোল করা। Sorry. So আপনি যেমন বাংলাদেশে we have control exchange, foreign exchange, বাইরে থেকে নিয়ে আসাটা very easy, but বাইরে পয়সা পাঠানো it's very and unofficial non-tariff barrier, যেটা বললাম যে লাইসেন্স বা আপনার এমন একটা কন্ডিশন দিয়ে দিল যেটা কিনা অ্যাকচুয়ালি ফুলফিল করতেই আপনার it becomes close to impossible to fulfill. Okay, so that's chapter 4. Let's see if we can quickly go through chapter 5. Chapter 5 is a very interesting one. So chapter 4 এ যেটা আমরা দেখলাম, যে আমরা যদি এটা দেখি, so আমরা বেসিক্যালি এটা নিয়ে কথা বলছিলাম, ম্যাক্রো এনভায়রনমেন্ট। Chapter 5 will move into from the environment paper. So primarily within the industry. Now, within the industry, যে টুলটা ইউজ করা হয় to analyze, এটা হচ্ছে Porter's 5 forces, এবং this is a very famous theory যেটা এখনো it's applicable. So Porter বলছে যে okay, there are 5 forces, এবং ফোর্সের মাধ্যমে বা এই 5 ফোর্স অ্যাকচুয়ালি একটা ইন্ডাস্ট্রির ভিতরে কতটুকু রাইভালরি আছে। রাইভালরি তো মানে বোঝেন রেষারেষি, রেষারেষি কাদের মধ্যে থাকে? কম্পিটিটর, those who are competing for this in the same industry. So a rivalry of competitors, এটা 5টা ফোর্সের মাধ্যমে এফেক্টেড হয়। কি কি আছে? একটা হচ্ছে the threat of new entrants. So basically দুইটা থ্রেট, একটা হচ্ছে threat of new entrants, threat of substitute, আর দুইটা বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স, বার্গেনিং পাওয়ার অফ সেলার্স। সো এই চারটাই আলটিমেটলি এই রাইভালরির উপরে ইম্প্যাক্টটা হয়, এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে
রাইভালরিটা কতটা ইন্টেন্স। সো আপনারা বলেন দেখি, যেখানে কম্পিটিটিভনেস খুব ইন্টেন্স যদি কম্পিটিটিভনেস হয়, সেখানে বিজনেস করাটা কি কেমন, মানে হাউ ডু ইউ ফিল যে এটা কেমন বিজনেস করাটা, ইজি নাকি কঠিন? স্যার কঠিন স্যার। এক্স্যাক্টলি। সো কঠিন কেন? বিকজ হিউজ কম্পিটিশন, এবং এই হিউজ কম্পিটিশন যেখানে হয় সেখানে ইউজুয়ালি এই আপনার প্রফিট আর্নিংটা হয় মার্কেটের যে প্রিভেইলিং প্রফিট, হচ্ছে বেশি খুব একটা কিছু প্রফিট করা যায় না। এবং দেখবেন আমরা সামনে গেলে দেখবেন যে ইউজুয়ালি ফিয়ার্স কম্পিটিশন যে মার্কেট গুলো হয় এগুলো জেনারিক হয়। যত স্পেশালাইজ প্রোডাক্টে যাবেন তত আস্তে আস্তে এটা it moves into lesser and lesser competitive. Anyway, আমরা যাই তাহলে মিস্টার। Okay, so let's go through them one by one. Yeah. Threat of new entrants. এখানে আছে, এখানে আছে। So barriers to entry, entry barrier. যদি entry barrier থাকে, যদি কোনো ইন্ডাস্ট্রিতে আপনি নতুন কোনো সেট আপ করতে গেলেন, সেখানে যদি কোনো এন্ট্রি ব্যারিয়ার থাকে, আপনারা বলেন সেটার কি কম্পিটিটিভনেস কি বেশি হবে না কম হবে? কম হবে হ্যাঁ, কম হবে কম হবে, এক্স্যাক্টলি। সো আপনার এন্ট্রি যত বেশি ব্যারিয়ার থাকবে, তার মানে কম এন্ট্রেন্ট এই ইন্ডাস্ট্রিতেও যত কম হবে, তত কম্পিটিটিভনেসটা এখানে কম হবে। সো এন্ট্রি ব্যারিয়ার কি? এন্ট্রি ব্যারিয়ার হতে পারে যে একটু আগে যেটা বলছিলাম, ধরেন লাইসেন্স লাগতে পারে, দ্যাট ক্যান বি অ্যান এন্ট্রি ব্যারিয়ার। আপনার ইনিশিয়াল ফিক্সড কস্ট, একটা হিউজ কস্ট লাগতে পারে, দ্যাট ক্যান বি অ্যান এন্ট্রি ব্যারিয়ার, যেটা আপনার ইকোনমিজ অফ স্কেলকে আপনার ইকোনমিজ অফ স্কেলকে আপনি অ্যাটেইন করতে পারবেন না। যে আপনাকে ইনিশিয়ালি এত বড় একটা ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা থেকে আপনি প্রফিট বের করতে গেলে আপনার লম্বা পেব্যাক, সো ইট বিকামস ভেরি রিস্কি। হ্যাঁ, আরেকটা হচ্ছে টেকনোলজি হইতে পারে, যে এমন একটা টেকনোলজি যেটা আপনি আপনার ওই টেকনোলজি না থাকলে আপনি ইয়ে করতে পারবেন না, এখানে এন্ট্রি নিতে পারবেন না। যেমন ধরেন একটা ওষুধ, হ্যাঁ, একটা ওষুধের ওষুধের একটা রেসিপি, একটা ওষুধের রেসিপি যদি আপনার না থাকে, আপনি এটা ওই ওষুধ প্রোডাকশন করতে পারবেন না। সেটা মানে ওই বা মেডিসিন, যে ওই ড্রাগের আপনি ইয়েতে ঢুকতে পারবেন না, এই কম্পিটিশন। ইকোনমিজ অফ স্কেল, ইকোনমিজ অফ স্কেল বোঝেন তো সবাই? কেউ বলতে পারবেন হোয়াট ইজ ইকোনমিজ অফ স্কেল? স্যার আপনার কোনো স্লাইড কিন্তু শো হচ্ছে না। বলেন কি? আগে স্লাইডটা শেষ হওয়ার পর পরে স্লাইড শুরু করে নিই স্যার। এবার দেখছেন? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। যে এখন দিতে হচ্ছে। ওকে, ওকে, আই এম রিয়েলি সরি। সো ইকোনমিজ অফ স্কেল, ইকোনমিজ অফ স্কেল বলতে কি বলেন তো, হোয়াট ইজ ইকোনমিজ অফ স্কেল? So being more efficient by working a lot quantity. এক্স্যাক্টলি। সো কোয়ান্টিটি বাড়ানো, হ্যাঁ, কোয়ান্টিটি বাড়ানো তার মানে ফিক্সড কস্টের অ্যাডভান্টেজ নেওয়া। সো ফিক্সড কস্টটাকে যত আমার আউটপুট যত বেশি হবে, আমার পার ইউনিট তত খরচ কমতে থাকবে, তাই না? সেটাকে আমরা ইকোনমিজ অফ স্কেল, এই কথাটা হচ্ছে ইকোনমিক্স এর একটা টার্মস। আমরা ফাইন্যান্সে বলি ফাইন্যান্সিয়াল লেভারেজ অথবা অপারেটিং লেভারেজ। দুই ধরনের লেভারেজ আছে, তাই না? একটা হচ্ছে অপারেটিং লেভারেজ, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভারেজ। অপারেটিং লেভারেজ কোনটা? যেখানে ওয়্যার ইউ হ্যাভ মোর ফিক্সড কস্ট দেন ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে অপারেটিং লেভারেজ। আর ফাইন্যান্সিয়াল লেভারেজ কোনটা? যেখানে ইউ হ্যাভ মোর, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল লেভারেজ বলেন দেখি? এনিওয়ান? স্যার যেখানে আমার কস্ট অফ অ্যাসেট কম, সেটা। না,
ফাইন্যান্সিয়াল লেভারেজ হচ্ছে যেখানে আমার ফিক্সড কস্টের যে ফাইন্যান্সিং সেটা যেখানে বেশি, তো তার মানে যেখানে আমার ডেট ফাইন্যান্সিংটা বেশি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভারেজ। সো লেভারেজের লেভারেজকে বলা হয় ইটস এ টু ওয়ে সোর্ড, তাই না? মানে একটা 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 তরবারির দুইটা দিক থাকে না, দুই দিকেই কাটে, তাই না? সো যদি ভালো হয় সেদিকেও কাটে, খারাপ হলেও সেদিকেও কাটে। সো লেভারেজের একটা বড় বিষয় হচ্ছে যে, যেমন আমরা অপারেটিং লেভারেজটা যদি কনসিডার করি, যে আমার যেখানে আমার ফিক্সড কস্ট হচ্ছে বেশি, ভেরিয়েবল কস্ট কম, তো আমার ফিক্সড কস্টটা যদি আমার যদি ডিমান্ড, প্রোডাকশনের ডিমান্ডটা আমার ব্রেক ইভেন পয়েন্টের উপরে না থাকে, হোয়াট উইল হ্যাপেন? তা আমার প্রফিট হবে না। এক্স্যাক্টলি, আমার জীবনেও প্রফিট হবে না। সো আমার ডিমান্ড হচ্ছে, ওভারঅল মার্কেটের ডিমান্ড 100, আর আমার ব্রেক ইভেনে যেতে যদি 110 লাগে, ইট ডাজন্ট ম্যাটার আমি কত এফিসিয়েন্টলি প্রোডাকশন করছি, কত সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট বানাচ্ছি, আমি কখনোই লাভের মুখ দেখবো না। ওয়াই? বিকজ মার্কেটের ডিমান্ডের চেয়ে আমার কস্ট উইল অলওয়েজ বি মোর দ্যান দ্য ডিমান্ড। সো বাট আমার 100 আমার যে ফিক্সড কস্টের উপরে যত বেশি সেল হবে, যত বেশি বাড়তে থাকবে সেলস, আমার প্রফিট কিন্তু লিনিয়ার বাড়বে না, তাই না? আমার প্রফিট হিউজ বাড়বে। কেন? বিকজ আমার ভেরিয়েবল কস্ট, সরি, ফিক্সড কস্টটা তখন আর আস্তে আস্তে ছোট হতে থাকবে, এবং আমার যে কন্ট্রিবিউশন মার্জিনটা এন্টায়ারলি একটা সময় পরে হবে কি, ফিক্সড কস্ট উইল বি অলমোস্ট ক্লোজ টু জিরো। আর কি জিরো হবে না, বাট ওইরকম একটা ইয়েতে চলে আসবে। সো তখন দেখা যাবে যে এন্টায়ার কন্ট্রিবিউশন মার্জিনই হচ্ছে আমার প্রফিট। So that's the operating leverage. Financial leverage টাও same, that is with the interest and all. So এখানে আমি গেলাম। So economies of scale plays an important role. আপনার economies of scale যত ছোট হবে, তার মানে ব্রেক ইভেন যত ছোট হবে, তত কম্পিটিশন বাড়বে না কমবে? কমবে। নো, বাড়বে বাড়বে। স্যার। বাড়বে, কারণ আপনার ব্রেক ইভেন যত কম হবে, তার মানে কি আপনি অল্প প্রোডাকশন করে আপনি প্রফিট পাচ্ছেন। সো দেয়ার উইল বি মোর কম্পিটিশন। আপনার ব্রেক ইভেন যত দূরে থাকবে, তত লোকজন কম ইনভেস্ট করবে, কারণ ভয় পাবে যে আমি এটা কোপ করতে পারবো না হয়তো। সেক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট আস্তে আস্তে, মানে আমার কম্পিটিশন তত কম হবে। ব্র্যান্ড লয়্যালটি, ব্র্যান্ড লয়্যালটি সবাই বোঝে, তাই না? তো আপনার যদি স্ট্রং ব্র্যান্ড লয়্যালটি থাকে কোন একটা ইন্ডাস্ট্রিতে, সেখানে ওই ব্র্যান্ডের লয়্যালটি ব্রেক করে আরেকটা ব্র্যান্ড নিয়ে আসতে ছেড়ে দিতে, অর ইন এ ডিফারেন্ট ওয়ে, আপনার নিজস্ব যদি ব্র্যান্ড লয়্যালটি থাকে, আপনার নিজের যদি একটা স্ট্রং ব্র্যান্ড প্রেজেন্স থাকে, তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে বাজারে ঢুকলে ইউড অলওয়েজ গেট অ্যাডভান্টেজ। সো ব্র্যান্ড লয়্যালটি যেখানে, যে ইন্ডাস্ট্রিতে ব্র্যান্ড লয়্যালটি কাজ করে, সেখানে বাইরে থেকে ঢোকাটা ডিফিকাল্ট। তার মানে এখানে কম্পিটিটিভনেসটা কি হবে, বেশি না কম? হ্যাঁ, বেশি। বেশি কেন, কম হবে? আপনার যদি ব্র্যান্ড লয়্যালটি বেশি থাকে, সেখানে তো কম্পিটিটিভনেস কমে যাবে। কম্পিটিশনটা হবে শুধু ব্র্যান্ডদের মধ্যে, বাইরের কেউ এসে এখানে কিছু করতে হবে, সো কম্পিটিশন কম হবে। ওকে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এটা অনেকটা ইকোনমিক অফ স্কেলের মতো, যে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। যে আপনার অল্প টাকায় যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন, যত অল্প হবে তত আপনার লোকজন বেশি ওই ব্যবসা করবে, আর যত বেশি ব্যবসা টাকা লাগে, আপনার এখানে কম লোকজন আসবে, কম্পিটিশন কম।
cumulative experience. কোনো ক্ষেত্রে particular industry experience is a must. So আপনার যদি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স না থাকে, it doesn't matter আপনার ক্যাপিটাল থাকুক, সবই থাকুক, বাট এক্সপিরিয়েন্স ছাড়া আপনি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট তার নিজস্ব বিভিন্ন ইন্ডাস্ট্রিকে রেগুলেট করার জন্য অনেক সময় পলিসি করে, বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে কম্পিটিশনটাকে ব্যালেন্স করার জন্য তারা বিভিন্ন ধরনের পলিসি নেয়। সো ইট ডিপেন্ড যে গভর্নমেন্ট কোন ইন্ডাস্ট্রিকে কিভাবে দেখছে। যেমন ধরেন বাংলাদেশে ইচ্ছা করলেই তো কেউ ওষুধ বানাতে পারে কি? ইচ্ছে করলে কি কেউ ওষুধ বানাতে পারে? No, sir. পারে না। আমি ওই হেকিমি টেকিমি বলতেছি না, অনলি রেগুলার যেটা, ওই ওষুধ আপনি ইচ্ছে করলেই পারবেন না। কেন? বিকজ গভর্নমেন্ট পলিসি, আপনাকে লাইসেন্স নিতে হবে পার্টিকুলার। যে ওষুধ বানাবেন যদি অ্যান্টিবায়োটিক করে তাহলে সেটা এক ধরনের অ্যাপ্রুভাল প্রসেস। প্রেসক্রিপশন ড্রাগস হলে এক ধরনের হবে। আপনার যেগুলা ওভার দ্য কাউন্টার যে ওষুধ, নাপা, সো ইটস এ রেগুলেটেড ইয়ে। আপনি ইচ্ছে করলে ব্যাংক ওপেন করে ফেলতে পারবেন, আপনি ইচ্ছে করলে বন্দুকের গুলি বিক্রি করতে পারবেন না, বন্দুক বিক্রি করতে পারবেন না। সো দিজ আর রেগুলেটেড এবং গভর্নমেন্ট পলিসি দ্বারা নিয়ন্ত্রিত। অ্যাক্সেস টু ডিস্ট্রিবিউশন চ্যানেল, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা আসপেক্ট। আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল বোঝেন তো সবাই? হ্যাঁ, ডিস্ট্রিবিউশন চ্যানেল বোঝেন সবাই? কি সবাই চুপচাপ কেন? স্যার একটু এক্সপ্লেন করলে ভালো হয়। ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে যে চ্যানেলগুলোর মাধ্যমে আমার প্রোডাক্টটা কনজিউমারের কাছে পৌঁছায় যাবে। সো ধরেন ইউ হ্যাভ দ্য বেস্ট প্রোডাক্ট, ফাটাফাটি প্রোডাক্ট, প্রাইস ইজ অলসো ফাটাফাটি, কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই। সো ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি না থাকে, বা ইফ ইউ হ্যাভ এ উইক ডিস্ট্রিবিউশন চ্যানেল, যে কনজিউমার যে ইউজ করবে আপনার প্রোডাক্টটা, সে জানতেই পারলো না আপনার এরকম একটা প্রোডাক্ট আছে এই প্রাইসে, তাহলে লাভ কি হলো? লাভ আছে? না, লাভ হবে। লাভ হবে না। সো আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটাকে রাইট টাইমে, রাইট পার্সনের কাছে, রাইট প্রাইসে ডিস্ট্রিবিউট করতে পারেন। সো ইফ ইউ হ্যাভ দ্য কন্ট্রোল ওভার দ্য ডিস্ট্রিবিউশন চ্যানেল, তার মানে ইউ গেট অ্যাডভান্টেজ। সো এই যে আপনারা ইউনিলিভার, প্রক্টর এন্ড গ্যাম্বল, নেসলে, ওগুলা যে দেখেন না, এগুলো হচ্ছে সব এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেলের খেলা। প্রোডাক্ট তো মরলে সবার একই ধরনের, বাট কার কত চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেল কত স্ট্রং, সেটা তারা ওইভাবে বেনিফিট পায়। ডিস্ট্রিবিউশন চ্যানেলের ইয়েটা দেখেন, শক্তিটা দেখেন। এক সময় ইভেন আপনার ইলেকট্রনিক্স মার্কেট যদি দেখেন, ওয়ালটন, প্রত্যেকটা শহরে ওয়ালটনের একটা করে শোরুম আছে না? আজকাল বড় বড় গঞ্জে টঞ্জে, উপজেলায়ও ওয়ালটনের শোরুম আছে না? জি স্যার। So এই শোরুমের মাধ্যমে ওরা কি করছে? দে আর কন্ট্রোলিং দেয়ার ডিস্ট্রিবিউশন চ্যানেল। তো তারা তাদের এই শোরুম, এটা এজেন্টের মাধ্যমে হতে পারে, এটা নিজের প্রেজেন্স হতে পারে, যেটা কিছু কিছু আছে বড়, যেটা ওরা নিজেরাই ইনভেস্ট করে, নিজেরাই শোরুম দেয়। কিছু কিছু আছে ওরা এজেন্ট নিয়ে নেয়, নিয়ে ওদেরকে ওদের মাধ্যমে, বাট তারা কন্ট্রোল করে। সো কন্ট্রোল করার ফলে কি হচ্ছে? দে হ্যাভ বেটার ইনফরমেশন। তারা জানে হ্যাঁ কোন কোন জায়গায় আমার কোন কোন প্রোডাক্ট আমার চাহিদা আছে, কোন টাইমে কোন প্রোডাক্ট আমার বাজারে নিয়ে যেতে হবে, কিভাবে নিয়ে যেতে হবে। হ্যাঁ,
So distribution channel plays a very important and a vital role in the success of an organization just with a product. আচ্ছা ডিস্ট্রিবিউশন চ্যানেল একটা জিনিস খেয়াল রাখবেন, ডিস্ট্রিবিউশন চ্যানেল ইটস অল রিটেলের ক্ষেত্রে, B2B এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা খুব বেশি ইফেক্টিভ না। ডিস্ট্রিবিউশন চ্যানেলটা হচ্ছে ইটস অল অ্যাবাউট যখন B2C হয়, কনজিউমার বা রিটেল যখন হয়, তখন ডিস্ট্রিবিউশন চ্যানেল প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ফাইনালি হচ্ছে সুইচিং কস্ট। সুইচিং কস্ট মানে হচ্ছে গিয়ে, সুইচিং কস্ট কি কেউ বলতে পারবেন? স্যার অন্য Okay. বিজনেস বা বিজনেসের অন্য অ্যাসপেক্টে যদি আমি সুইচ করতে যাই তখন আমার যে অপরচুনিটি কস্টটা হবে। অ্যাকচুয়ালি ঠিক বিজনেস না, এটা প্রোডাক্টের ক্ষেত্রে। সো ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আপনি এই কোন একটা দোকানে গেলেন, খুব তৃষ্ণা পাইছে, আপনি গিয়ে বলেন ভাই মামের বোতল আছে, বলুন না মাম তো নাই, ফ্রেশ আছে। সো ভেরি ইজিলি আপনি মামের পরিবর্তে ফ্রেশ খাবেন, তাই না? আনলেস ইউ আর এ ডাই হার্ড মাম ফ্যান, যে না মাম না হলে আমি দরকার হলে পানি না খেয়ে মরে যাবো, তাও পানি খাবো না, ওরকম তো হয় না। সো দ্য প্রোডাক্ট ইটসেলফ হচ্ছে সুইচিং কস্টটা ওই প্রোডাক্টে কতটুকু। সো এই যে পানির ক্ষেত্রে সুইচিং কস্ট ইজ ভেরি লো, মানে একজন ইচ্ছা করলে সে এইটা না পারলে খুব কুইক, খুব দ্রুত আরেকটা প্রোডাক্টে সে সুইচ হয়ে যেতে পারে। কোক পেপসি এগেইন সেম, কেউ আছে সবসময় কোক খায়, কোক নাই ইউসে পেপসি, ঠিক আছে তাই তাই। এখন তো কোক পেপসি না, এখন মজো আর সো এটা হচ্ছে সুইচিং কস্ট। আবার কোন কোন প্রোডাক্ট আছে যেটা আপনি সহজে সুইচ করবেন না, যেমন ওষুধের ক্ষেত্রে আপনি গিয়ে বলো ভাই ওষুধ আছে না, এটা না এটার পরিবর্তে এটা আছে, আপনি ইউ উইল থিঙ্ক টুয়াইস, ডাক্তার তো লিখে দিচ্ছে এটা, আচ্ছা আমি ডাক্তারের সঙ্গে আগে কথা বলি, ফোন দিবেন ডাক্তার, স্যার ডাক্তার সাহেব এটা আছে ওইটা নাই কি করব? ডাক্তার যদি বলে হ্যাঁ ঠিক আছে আপনি নেন, দেন অনলি আপনি নেবেন, আদারওয়াইজ ডাক্তার যদি না 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 ওটা নিয়ে না, এটা না পারলে আপনি অন্য কোনোটা নিয়ে না, তাহলে আপনি তাহলে এখান থেকে কিনবেন না, যেখানে পাওয়া যায় সেখানে নিয়ে কিনবেন। সো দ্যাট ইজ সুইচিং কস্ট। তো সুইচিং কস্ট যত বেশি হাই হবে, তত কম্পিটিশন বেশি হবে না কম হবে? কম হবে। স্যার স্যার এই সুইচিং কস্টটা হচ্ছে বায়ারের পার্সপেক্টিভে, তাই না স্যার? বায়ার পার্সপেক্টিভ থেকে, কারেক্ট, বায়ার পার্সপেক্টিভ থেকে, যে আমি অ্যাজ এ বায়ার আমি কত সহজে একটা প্রোডাক্টের পরিবর্তে আরেকটা প্রোডাক্ট নিয়ে নিই, দ্যাট ইজ সুইচিং কস্ট। ওকে, তো সবাই বুঝছেন থ্রেট অফ নিউ এন্ট্রেন্স। এবার লেটস গো টু দ্য নেক্সট থ্রেট। আমি মাঝখানে বার্গেনিং পাওয়ারটা পরে যাচ্ছি, লেটস গো টু দ্য নেক্সট থ্রেট, threat of substitute products and services. Now, a threat is a very, আগের থ্রেটটাও ইম্পর্টেন্ট, বাট এই থ্রেট ইজ মোর ইম্পর্টেন্ট কেন? বিকজ এই থ্রেট খুব নিঃশব্দে নীরবে আসে, এবং যখন আসে এবং যদি আসে তাহলে একদম একদম মেরে ফেলবে, একদম মেরে ফেলবে। সো এটা কি? সাবস্টিটিউট। হোয়াট ইজ এ সাবস্টিটিউট বলেন দেখি কেউ? স্যার একটা প্রোডাক্টের পরিবর্তে অন্য আরেকটা প্রোডাক্ট চয়েস করা স্যার। স্যার সিমিলার Exactly. প্রোডাক্ট স্যার, যেমন সোপের তো Copy. বিভিন্ন ব্র্যান্ডস আছে, এগুলো হচ্ছে ওটার সাবস্টিটিউট। সিমিলার নিড ফিল আপ করে। Okay, I like that one. Last যে বললেন, the similar need কে fulfill. It's not about the product actually. It's about the need
যে আমার নিডটা কি, ওই নিডটা ফুলফিল হচ্ছে কিনা। বুঝতে পারছেন সবাই? প্রোডাক্ট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, ইটস দ্য নিড। সো আমার নিডটা কি, আমার ধরেন এই যে এখন মেট্রো রেল হয়েছে না, Yes, যারা sir. উত্তরাবাসী গোয়িং টু ইনস্টিটিউট অথবা মতিঝিল ভেরি ইজি, তাই না? এখন যদিও একটু ভিড় ঠেলাঠেলি আছে, বাট ইটস বিন মোর কনভিনিয়েন্ট। আপনি জানেন যে না, ঠিক আছে, একটা সার্টেন টাইমের মধ্যে পৌঁছায় যেতে পারবেন, যেটা আগে ওয়াজ এ নাইটমেয়ার। উত্তর থেকে মতিঝিল যাওয়া মানে ইট ওয়াজ লাইক আরেক জেলায় যাওয়া বা আরেক দেশে চলে যাওয়া, তাই না? সো এই যে মেট্রো রেল কার সাথে কম্পিট করতেছে? বাস। বাস, উবার, তাই না? সিএনজি সবার সাথে কম্পিট করতেছে না? Yes, sir. Yes, sir. এই সবাই কি একই প্রোডাক্ট কি সেম? No, sir, product same na, but they are mode of transportation. Exactly. So So what they that's are doing how is they are. they are addressing the need কি ট্রান্সপোর্ট বা কমিউট, আমরা যদি বলি আরো ইয়েতে, যে কমিউট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, কমিউট করার জন্য। সো এখানে কোন মিনসে কমিউটিংটা হচ্ছে সেটা কম্পিটিশন, সরি, সেটা ডাজ নট ফর্ম এ সাবস্টিটিউট। সাবস্টিটিউট হচ্ছে আপনার কমিউটিংটা সার্ভ করতেছে কে, কিভাবে, ওইটা হচ্ছে গিয়ে সাবস্টিটিউট। বুঝাইতে পারলাম আমি? Yes, sir. Like, sir, we can also say that we use like bar soaps. There are liquid soap always also. So these are substitute products. Exactly. Beautiful example. So bar soap and liquid soap. Product হিসাবে these are two different products, but these are substitute to one another. Now, if you look at the product এখন যেগুলো আছে, you'll find there are thousands and thousands of products যেগুলা বাজার থেকে চলে গেছে, মানে পাওয়া যায় না, ওই প্রোডাক্ট নাই। বাট দ্যাট ডাজন্ট মিন ওই প্রোডাক্ট যেই কারণে বা যেই নিডটা ফুলফিল করতো, সেই নিড কিন্তু হারায় যায়, সেই নিড রয়ে গেছে, বাট বেটার প্রোডাক্ট বা সার্ভিস এসে ওইটাকে সরাই ফেলছে মার্কেটে। Yes, sir. So- Like so- now we use pen drives, which replace like the CD and DVD, where we used to store it, or floppy disk. Exactly. So like the computer এসে, the invention of computer, এইটা যে কত কিছু সাবস্টিটিউট করে ফেলছে, আনইমাজিনেবল। এন্ড তার চেয়েও ডেঞ্জারাস হচ্ছে গিয়ে এই যে স্মার্টফোন হ্যাজ রিপ্লেসড, মানে ডাবল ডিজিটের উপরে আপনার প্রোডাক্ট যেগুলো এখন আর মার্কেটে পাওয়া যায় না, প্রয়োজনীয় নয়। ওয়াই? বিকজ একটা স্মার্টফোন থাকলে আপনার আর গান শোনার জন্য ইউ ডোন্ট নিড এ রেডিও, ইউ ডোন্ট নিড দিনে ওয়াকম্যান বা যে গান শোনার জন্য যেটা আপনিও বললেন যে পেন ড্রাইভ or something. You don't need that if you have a phone. You don't need a camera, basic ছবি তোলার যা প্রয়োজন। You don't need a torch, you don't need a watch, you don't need a calendar, you don't need so many things you can identify which you don't need. Why? Because you have a smartphone. So এটা এসে that has killed so many other products in the market. একটা ইংরেজিতে একটা কথা আছে যে the stone age didn't end because the world ran out of stones. বুঝছেন সবাই? কেউ বলতে পারবে এটা মানে কি?
স্যার স্টোনের সাবস্টিটিউট হিসাবে স্যার কপার আসছে, অ্যালয় আসছে, আয়রন আসছে, এই জন্য Exactly, স্টোনকে আমরা মার্কেট আউট করে exactly. দিলাম। Excellent. So Stone Age শেষ হয়ে যায় নাই যে দুনিয়া থেকে স্টোন শেষ হয়ে গেছে। স্টোন যা ছিল তাই তাই মজুদ আছে। But what happened is, instead of stone, man started using other substitutes like iron, and then আস্তে আস্তে অ্যালয়েড দিয়ে গেল, কপার, এটা সেটা আরো নতুন নতুন জিনিস আসা শুরু হলো। So that's why the Stone Age ended. So again, what happened? A better substitute came and we can keep purpose. So আমরা যদি আজকে বসি, we can even আপনাদের জীবদ্দশায়ও আপনারা রিকল করেন যে যেগুলো আপনারা ছোটবেলায় হয়তো বা ইউজ করছেন, যেগুলো এখন আর পাওয়া যায় না, ইউজ হয় না। Why? Because you have a better substitute. Typewriter. আমরা যখন আর্টিকেল স্টুডেন্ট ছিলাম, we had একটা ডেডিকেটেড ডেজিগনেশন ছিল টাইপিস্ট। তার কাজই ছিল টাইপ করা। আপনাদের ফার্মে আছে কারো টাইপরাইটার? Typewriter is a museum item now, collectible item. এবং টাইপরাইটার আছে কিন্তু ইউজ করার মানুষ নাই। হ্যাঁ, so তার মানে it's more like a showpiece now, তাই না? It's not a utensil anymore, মানে টুল হিসেবে ইউজ জি করা স্যার। হয় না। এটা সাজায় রাখা হয়েছে যে হ্যাঁ, এগুলো আমরা ইউজ করতাম একটা, তাই না? So এবং টাইপিস্ট was a profession. Typist was a profession. আপনার প্রেস ক্লাব আছে না? প্রেস ক্লাব চেনেন তো সবাই? জি প্রেস ক্লাব চেনেন তো সবাই? প্রেস ক্লাবে একটা জায়গায় ডেজিগনেটেড ছিল যেখানে লোকজন এরকম টাইপরাইটার নিয়ে বসতো এবং কারো কোনো টাইপিং এর কাজ হলে লোকজন ওখানে হতো। প্রেস ক্লাবে ছিল একটা, ইত্তেফাকের মোড়ে ছিল একটা, আপনার সেই দিলকুশাতেও ছিল স্যার। দিলকুর সাথে ছিল, কোর্টের আশেপাশে ছিল, এরকম ডেজিগনেটেড এরিয়া ছিল। দেয়ার প্রফেশন ওয়াজ টাইপিস্ট, দে ওয়ার টাইপিস্ট। এখন আর এটা নাই। আগেকার দিনে বড় অফিসাররা নিজেরা টাইপ করতো না, ওনারা হাতে লিখতো, হাতের লেখাটা ড্রাফট দিয়ে দিত টাইপিস্টের কাছে, টাইপিস্ট টাইপ করে নিয়ে আসতো, দেন ওনারা ওটা প্রুফ দেখে সই করতো। এখন তো সবাই নিজের রিপোর্ট নিজেই তৈরি করে, তাই না? এখন আর টাইপিস্ট বলে নিজের রিপোর্ট, নিজের টাইপিং যা কিছু আছে নিজেই সবাই করতেছে। এখন আর টাইপিস্ট প্রয়োজন হয় না। এই যে এখন আর প্রয়োজন না, সবাই এখন হচ্ছে সেলফ টাইপার। তারপরে আপনার যে অডিও ভিডিও, এটার যে আমূল পরিবর্তন। আপনারা ফিতার টেপ দেখছেন সবাই? ফিতার অডিও ক্যাসেট। জি স্যার। So just imagine how that evolved. অডিও ক্যাসেট ছিল, অডিও ক্যাসেট থেকে একটা বিগ জাম্প হলো যখন সিডি আসলো। সবার মাথা খারাপ হয়ে গেল, আর একটা সিডিতে এত সব গান ঢুকে যায়। হ্যাঁ, আগে একটা অডিও ক্যাসেট কিনলে বড় জোর 15টা 30টা গান ধরতো, যে টাইম ধরে 60 মিনিট, 30 মিনিট, 90 মিনিট। দেন সিডি থেকে আসলো ডিভিডি, which is more compact. তারপরে ডিভিডি থেকে আসলো ওই যে পেন ড্রাইভ আর যে স্টিক যেটা। এখন তো এগুলো কিছুই লাগে না, এখন ইন্টারনেট আছে, আপনি অল ইউ নিড ইজ ইন্টারনেট কানেক্টিভিটি, দ্যাটস ইট। নেট থাকলে আর কিছু লাগে না এখন। স্মার্টফোন হলেই চলে। আপনার কোডাকের আপনাদের সবার একটা হোমওয়ার্ক, বাসায় গিয়ে সবাই কেস স্টাডি হিসাবে কোডাকের ফেইলিয়ার, কোডাকের বিগেস্ট ফেইলিয়ার। সবাই কোনো লিটারেচার পেলে পড়ে না, অথবা অনেক ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখবেন। So what happened to Kodak? Kodak was the market leader in a ক্যামেরা ফিল্ম। আগে তো ক্যামেরা ফিল্ম ছিল, আপনি দেখছেন ফিতার ফিল্ম ক্যামেরা?
জি স্যার, এখনো ডেভেলপ করা হয়নি, এমন দু একটা আছে স্যার। মানে ইটস ভেরি রেয়ার আর কি, এবং এক্সট্রিমলি শৌখিন যারা তারা হয়তো বা ছবি টবি ওঠায়, আদারওয়াইজ এটা একটু একটু সো কোডাক was the market leader, and then something happened, এটা আপনারা বের করবেন, শুনবেন, পড়বেন, দেখবেন। Kodak, they had to file for bankruptcy. Same thing happened with Nokia, somewhat similar. Nokia ধরেন 2005-06 ওই টাইমে থেকে শুরু করে 2010 পর্যন্ত, বা good 10 years, 10 years হবে, Nokia was the market leader in mobile phone. And then again something happened, and now Nokia আছে, but they are, তারা 1 থেকে 10-এর মধ্যে নাই, মেঘতলা নিতে পড়ে আছে। So what happened? What happened হচ্ছে substitute came and completely annihilated them. Market থেকে বের করে দিচ্ছে। এবং আপনারা যদি দেখেন, যেটা বললাম, যে ইভেন আপনারা if you think আর কি how, আপনারা দেখবেন যে ছোটবেলায় অনেক কিছু ছিল আপনারা যেটা ইউজ করছেন, দেখছেন, এখন আর সেগুলো নেই। Why? Because of substitute. So number of substitute products available, যত সাবস্টিটিউট থাকবে কোনো প্রোডাক্টের, সেই প্রোডাক্টের কম্পিটিটিভনেস বেশি হবে না কম হবে? বেশি। বেশি হবে, বেশি হবে। বেশি হবে। Buyer propensity to substitute. So buyer propensity to substitute যদি বেশি হয়, মানে লোকজন সাবস্টিটিউটই পছন্দ করে বা নতুন নতুন সাবস্টিটিউট চায়, ইউজ করতে চায়, then again what will happen? Competitiveness বাড়বে। Relative price performance of substitute. Price is also একটা এটা আমরা আপনার যে ইকোনমিক্স কোশ্চেন তারা জানেন যে সাবস্টিটিউটের কারণে প্রাইসের একটা ইম্প্যাক্ট হবে। আপনার সাবস্টিটিউট প্রোডাক্টের প্রাইস যদি ফল করে, আপনার নিজের প্রাইস যদি না কমান, তাহলে আপনার সেল কমে যাবে। ওয়াই? কারণ লোকজন সাবস্টিটিউটে চলে যায়, and vice versa. Perceived level of product differentiation. Now সাবস্টিটিউটের, আচ্ছা তার আগে বলি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন তো কি কেউ বলতে পারবেন? স্যার, প্রোডাক্টের বিশেষত্ব নিয়ে আসা, যেমন স্যার অডি কার, বিএমডব্লিউ কার, রোলস রয়েস, আর যারা যারা কস্ট লিডার, যারা ধরেন স্যার টয়োটা, টাটা। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোনো প্রোডাক্টের ভিতরে বিশেষ কিছু গুণগুণ নিয়ে আসা, তাতে কস্ট বাড়ে কিন্তু গুণগুণ, ব্র্যান্ডিং বাড়ে। ভেরি গুড। সো প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে গিয়ে একটা জেনারিক প্রোডাক্টের সাথে যখন কোনো ভ্যালু এডিশন হয় বা পরিবর্তন করা হয়, দেন ওই প্রোডাক্টের একটা ডিফারেন্সিয়েটেড একটা প্রোডাক্ট হয়ে যাবে। সো আপনি গাড়ির এক্সাম্পল, আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি খাওয়া দাওয়ার লোক, খাওয়া দাওয়া পছন্দ করি, বিরিয়ানি। সো কাচ্চি ভাই, আরেকটা কি জানি যে ফখরুদ্দিন বাবুর্চি, সুলতান ডাইন, পাগলা বাবুর্চি, অল অফ দিস, তারা কি সেল করছে? কাচ্চি বিরিয়ানি সেল করে, তাই না? বিরিয়ানি। সো কাচ্চি ইজ দি জেনারিক কাচ্চি, বাট প্রত্যেকের কাচ্চি ইজ ডিফারেন্ট। আপনার সুলতান ডাইনস এর কাচ্চি উইল নট বি সিমিলার টু ফখরুদ্দিনের কাচ্চি, অর ইকবাল কেটারিং এর কাচ্চি, অর উত্তরায় কি একটা আছে, নাম ভুলে গেছি, তার কাচ্চি।
everybody's touching will be a bit different. তাই না? স্বাদের দিক থেকে it will be different. That's a differentiation, product differentiation. So everyone has their own differentiating factor যার মাধ্যমে সে তার প্রোডাক্টটাকে অন্যান্য সবার প্রোডাক্ট থেকে একটু আলাদা করে সেল করে। বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? স্যার So product differentiation, আপনার perceived level of product differentiation, এই perceived levelটা কার? বায়ারের, কনজিউমারের। So কনজিউমারের ক্ষেত্রে যেমন ধরেন যে কিনা ইকবাল কেটারিং এর কাছে যে পছন্দ করে, সে কখনোই তার ওই সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাবে না সুলতান ডাইনিস থেকে অথবা কাচ্চি ভাই থেকে। ইট উইল বি ডিফারেন্ট। সো আপনি যদি আপনার প্রোডাক্টকে এমন ভাবে ডিফারেন্সিয়েট করতে পারেন যেটা অন্য কেউ ওই সেম লেভেল অফ এই যে আপনার কি বলে যে সেম পারসিভ লেভেল অফ এই ডিফারেন্সিয়েশন এনশিওর না করতে পারে, তাহলে ইউর প্রোডাক্ট উইল স্ট্যান্ড আউট। সো আপনার প্রোডাক্ট যদি এইভাবে এটাও দিস ইজ এ টাইপ অফ লয়ালটি, দিস ক্রিয়েটস এক ধরনের লয়ালটি। এবং তখন লোকজন কি হবে, যত যাই হোক ঘুরে ফিরে আলটিমেটলি সে ওই পার্টিকুলার প্রোডাক্টটাই খুঁজবে এবং ওইটাই নেওয়ার চেষ্টা করবে। বুঝে গেছে সবাই? বুঝতে পারছেন সবাই এই পয়েন্টটা? পারসিভ লেভেল অফ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। এন্ড দেন আসতেছে সুইচিং কস্ট। সো এখানেও সুইচিং কস্ট, যে আপনার যদি একটা সাবস্টিটিউট মানে একটা সাবস্টিটিউটে যাওয়া সুইচিং কস্ট যদি খুব হাই হয়, তাহলে সেখানে কম্পিটিশন কম হবে। আর যদি সুইচিং কস্ট খুব লো হয়, there will be a lot of competition. Why? কারণ কনজিউমাররা ইজিলি একটা প্রোডাক্ট থেকে আরেকটা সাবস্টিটিউটে চলে যাবে। ঠিক আছে ভাই? সো এবার এটা হচ্ছে এই দুইটা থ্রেট। হ্যাঁ, এবার বার্গেনিং পাওয়ার সাপ্লায়ার এন্ড বায়ার, এগুলো হচ্ছে মুদ্রার এপিক ওপিক। সো আপনার নাম্বার অফ সাপ্লায়ার যত বেশি হবে, অফকোর্স সেখানে বার্গেনিং পাওয়ার বায়ারের থাকবে, সেটা মানে কম্পিটিশন হবে। অন দি আদার হ্যান্ড, কাস্টমারের নাম্বার যদি বেশি হয়, তাহলে কি হবে? যদি সাপ্লায়ার কম কাস্টমার বেশি হয়, তাহলে কি হবে? কম্পিটিশনটা কম হবে। Why? Because you have so many buyers and relatively small supplier base. Size of the suppliers or the size of customer. Supplier their unique proposition, product or service proposition will have after product differentiation will have price sensitivity, switching costs, substitute, all of these, এটা হচ্ছে যে বললাম মুদ্রার এপিক ওপিক। সো বার্গেনিং সাপ্লায়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যত সাপ্লায়ারের যদি তার বার্গেনিং পাওয়ারটা বেশি থাকে, তাহলে কম্পিটিশন কম থাকবে। আর যখন কাস্টমার সাপ্লাই কাস্টমারের বাইং পাওয়ার যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কম্পিটিটিভনেসটা কম থাকে, বেশি থাকে। আপনার হেনরি ফোর্ডের নাম শুনছেন? হেনরি ফোর্ড জি স্যার, 14টাই আছে স্যার।
না 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 ও তো হেনরি স্যার ফোর্ড কোম্পানির মালিক মানে ফাউন্ডার চেয়ারম্যান। এক্স্যাক্টলি ফোর্ড কোম্পানির যে ফাউন্ডার হেনরি ফোর্ড। সো হেনরি ফোর্ডের একটা বিখ্যাত উক্তি আছে যে a customer can get any color they wish as long as it's black. So হেনরি ফোর্ড যে আপনার যদি আগের দিনের কোনো মুভি দেখেন বা দেখেন বা আগেকার দিনের গাড়ি যদি দেখেন সেই শুরুর দিকে আর কি 1800-1900 শতকে গাড়িগুলোর কালার কি থাকে খেয়াল আছে? হ্যাঁ স্যার এই সাদা কালো অ্যাশ। কালো স্যার। কালো, অনলি ব্ল্যাক, সাদা না কালো থাকে। সো হেনরি ফোর্ডের যে একটু আগে যেটা কালো, সে কি করতো? সে কালো গাড়ি তৈরি করতো, কালো গাড়ি বিক্রি করতো। সো তার ছিল যে আমি ভাই কালো গাড়ি বিক্রি করব, তুমি কিনলে কিনো না কিনলে ভাই খোদা হাফেজ, আমি কালো গাড়ি বিক্রি করবো না। সো ওইটাই সে তার এই উক্তিতে বলছিল যে কাস্টমার ক্যান বাই এনি কালার দে ওয়ান্ট অ্যাজ লং অ্যাজ ইটস ব্ল্যাক। মানে যতক্ষণ কালো হবে ততক্ষণ পর্যন্ত সে যে কোনো যাই চাক না কেন সে কালোই কিনতে হবে। সো এইখানে বলেন এই যে এই বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার আর বার্গেনিং পাওয়ার, এই বার্গেনিং পাওয়ারটা কার এখানে বেশি, সাপ্লায়ারের না বায়ারের? সাপ্লায়ারের। এক্স্যাক্টলি, সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার বেশি, যে কারণে কম্পিটিশন ইজ লেস। কারণ আপনি তার থেকে না নিলে আর তো কেউ গাড়িই দেয় না, বিক্রি করে না, তো তার থেকে নিলে আপনার কালোই নিতে হবে। বুঝতে পারছেন? So all of these four actually এই সবগুলাই আলটিমেটলি কি করে? rivalry among existing competitor. So এই চারটা ফ্যাক্টর আলটিমেটলি একটা ইন্ডাস্ট্রির ভিতরে কম্পিটিটরদের মধ্যে রাইভালরি কতটুকু সেটাই মাপ বা সেটার উপরে প্রেশার। সো এখানে কি কি আছে? নাম্বার অফ কম্পিটিটরস, যত কম্পিটিটর বেশি হবে কম্পিটিশন বেশি হবে। ডাইভার্সিটি অফ কম্পিটিটরস, ডাইভার্সিটি যত বেশি হবে কম্পিটিশন বেশি হবে। ইন্ডাস্ট্রি কনসেন্ট্রেশন যত ওয়াইড হবে তত আপনার কম্পিটিশন বেশি হবে। ইন্ডাস্ট্রি গ্রোথ যত বেশি হবে কম্পিটিশন বেশি হবে। কোয়ালিটি ডিফারেন্সেস যত বেশি থাকবে তত কম্পিটিশন কম হবে। আপনার কোয়ালিটি যত ডিফারেন্ট, তার মানে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে যখন থাকবে, ব্র্যান্ড লয়্যালটি যত থাকবে তত কম্পিটিশন কম হবে। ব্যারিয়ার্স টু এক্সিট, আমরা তো এন্ট্রি ব্যারিয়ার দেখলাম একটু আগে, তাই না? এক্সিট ব্যারিয়ারটা কি বলেন তো? স্যার আমার কোম্পানি লিকুইডেশন কস্ট। এক্স্যাক্টলি। সো তার মানে আপনি এক জায়গায় ইনভেস্ট করলেন, ঢুকলেন, ইয়েটাই করলেন, আর দেখলেন লস হওয়া শুরু হয়েছে। সো আর ভাই আর সম্ভব না, আমি সব ছেড়ে চলে যাবো। এই যে ছেড়ে চলে যাব, এই চলে যাওয়ার ক্ষেত্রে যদি ব্যারিয়ার থাকে, দ্যাটস এন এক্সিট ব্যারিয়ার। তো আপনি ইচ্ছা করলেই ধরেন আপনার এখানে 500 ওয়ার্কার কাজ করে, আপনি হুট করে কালকে বন্ধ করে দিয়ে দিতে হবে। এখানে ল দ্বারা প্রোটেক্টেড, লেবার রাইট ইজ প্রোটেক্টেড বাই ল। তো যেতে পারবেন, বাট আগে তাদের পাশাপাশি দিতে হবে, ব্যাংকের টাকা দিতে হবে, সবকিছু দিয়ে তারপরে আপনি যেতে পারবেন, বাট you cannot do that. And finally, switching cost. So switching cost is a protector জন্য factor, যে আপনার যত switching cost low হবে তত competitiveness বেশি থাকবে, rivalry-টাও তত বেশি থাকবে। So আমরা যদি এটা দেখি, again এই জিনিসগুলো এখানে আছে। So threat of new entrants, they can substitute bargaining power and supplier, buyer, এটাই ultimately rivalry among
the existing competitor evaluate করা হয় সো যত বেশি আপনার রাইভালরি থাকবে তার মানে তত বেশি কম্পিটিটিভনেস থাকবে তো তার মানে তত বেশি আপনাকে কেয়ারফুল থাকতে হবে রাইভালরি যদি কম থাকে হ্যাঁ আপনার চিন্তা হয়তো বা একটু কম বাট তার মানে এই না যে রাইভালরি নেই তাকে আমি কেউ দিয়ে ঘুমাই সেটাও হবে না আপনি কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে যেটা বললাম যে আপনারা Kodak and Nokia, which are case study like that, then you'll understand why we need a continuous monitoring. This to R&D, the substituted check is very after higher protector. Okay. Acha, limitations of 5-force model. It ignores the role of the state. So আমরা যে এখানে যা দেখলাম এখানে সরকারের কোনো কথাবার্তা নাই বা সরকারের যে ভূমিকা গুলো নিয়ে বেশি করা হয় বাট এটা ঠিক না স্টেট হ্যাজ বড় একটা নট ফর প্রফিট এটার কোনো ইফেক্ট নাই কারণ দিস টক্স অ্যাবাউট অনলি প্রফিট পজিশনিং ভিউ and not resource based এটা হচ্ছে যে টপ ডাউন যেটা পজিশনিং ভিউ বাট রিসোর্স বেসড না এটা এখানে ম্যানেজমেন্ট আর রিকোয়ার্ড টু ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার্স ওয়ার্ক সো এটা হচ্ছে যে 2 আর 4 নাম্বার একই জিনিস যে এটা ফর প্রফিট মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভটা নিয়ে কথাবার্তা বলে ইগনোরস পটেনশিয়াল ফর কোলাবোরেশন টু রেজ প্রফিটেবিলিটি এখানে কোলাবোরেশনের কোনো ডিসকাশন বা স্কোপ নিয়ে আলোচনা করা হয়নি তুমি ইন্ডিভিজুয়াল ফার্ম নিয়ে কথা বলা হবে but today nowadays আমরা দেখি collaboration is very important and dynamic industry ক্ষেত্রে অনেক সময় এটা effective নাও হতে পারে so বিশেষ করে আমরা যদি দেখি যে আইটি কোম্পানি very dynamic এগুলো abrupt পরিবর্তন হবে চেঞ্জ দেয় তো সেক্ষেত্রে 5-force এর অনেক কিছু হয়তো বা effective নাও ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল এগুলো আপনারা সবাই জানেন সেলস ভলিউম এন্ড টাইম ইন্ট্রোডাকশনে আস্তে আস্তে সেলস উঠতে থাকে গ্রোথে গিয়ে সিগনিফিকেন্ট একটা স্টিপ ইয়ে থাকে তারপর শেক আউট হচ্ছে গিয়ে ইটস লাইক ধরেন মুড়ি টিনের যে আপনি একটা টিনের মধ্যে মুড়ি ঢুকাবেন ঢুকালে একটু ঝাঁটাঝাঁকি করলে কি জায়গা বেরোয় না তারপর আরেকটু মুড়ি দেওয়া যায় সো দ্যাটস দ্য শেক আউট এই শেক আউটে things settle down then maturity হচ্ছে এখানে খুব বেশি গ্রোথ নাই প্রোডাক্ট ম্যাচিউর সবই ম্যাচিউর সো বেসিক্যালি এই টাইমটাতেই হচ্ছে প্রফিট রিপ করা হয় and then finally গিয়ে ডিক্লাইন হয় প্রোডাক্ট মরে যায় বা ব্র্যান্ড মরে যায় whatever এদিক সো এখানে আপনার ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রির বিভিন্ন ফেজে ক্যারেক্টারিস্টিক সো কনজিউমারদের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন যখন স্টেজে থাকে এরা থাকে সাধারণত এক্সপেরিমেন্টে ইনোভেটর সো যখন যখন প্রোডাক্টটা আসলো তখন যারা এটা কেনে বা ইউজ করে তাদেরকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল বা ইনোভেটর গ্রোথে যখন নিচ্ছে আর্লি অ্যাডাপ্টার শেক আউটে হচ্ছে গ্রোয়িং সিলেক্টিভিটি অফ পারচেজ সো শেক আউটে আপনার এখানে যেমন আর্লি অ্যাডাপ্টার এর পরের যে স্টেজটা সেখানে মানে আরো লোকজন অ্যাট্রাক্টেড হচ্ছে দে আর ট্রাইং ইট আউট ম্যাচুরিটি টু মাস মার্কেট মানে সবাই অলরেডি প্রোডাক্ট এস্টাবলিশ মার্কেট এস্টাবলিশ একটা লয়্যালটি ক্রিয়েট হয়ে গেছে ব্র্যান্ড and declining এর ক্ষেত্রে এটা গ্রোয়িং হবে না এটা অ্যাকচুয়ালি রিডিউসিং সিলেক্টিভিটি অফ পারচেজ R&D এর ক্ষেত্রে ইন্ট্রোডাকশনে হাই R&D গ্রোথের ক্ষেত্রে আস্তে এক্সটেন্ড করা হচ্ছে প্রোডাক্ট কম্পিটিশনের জন্য শেক আউটে হচ্ছে হাউ মানে প্রোডাক্টটাকে কিভাবে রিফাইন করা যায় কস্ট কিভাবে ঠিক করা যায় ওই কাজগুলো করা হয়
ম্যাচুরিটিতে খুব একটা R&D থাকে না, কারণ প্রোডাক্ট ম্যাচিউর, মার্কেট ম্যাচিউর, আপনার কাস্টমার বেস ম্যাচিউর, সবই ম্যাচিউর, ডিক্লাইনে তো R&D নাই। কোম্পানি ইন্ট্রোডাকশন হচ্ছে আর্লি মুভার, প্রোডাকশন ফোকাস, প্রোডাকশনকে ফোকাস করে। গ্রোথে হচ্ছে গিয়ে কম্পিটিটররা বিহেভ কিভাবে করতেছে এই প্রোডাক্টে, সেটা দিয়ে আস্তে আস্তে মার্কেটিং ইনক্রিজ করা। সেই কারণে হচ্ছে potential consolidation through buying rivals. So ওই যে শেক আউট, মানে জিনিসটাকে স্টেবিলাইজ করা। কাউকে রাইভাল যদি থাকে তাদের তো হয় রাইভালকে ভাগায় দেওয়া মার্কেট থেকে, অথবা তাদেরকে কিনে নিয়ে আসে। ম্যাচুরিটিতে হচ্ছে ব্যাটলস ওভার মার্কেট শেয়ার ধরে রাখা, বাড়ানো, অ্যান্ড কস্ট রিডাকশন। ডিক্লাইনের ক্ষেত্রে হচ্ছে হয় কস্ট কন্ট্রোল করা অথবা মার্কেট থেকে এক্সিট করে দেওয়া। কম্পিটিটর ক্ষেত্রে ইন্ট্রোডাকশনে অফকোর্স ভেরি ফিউ কম্পিটিটরস। গ্রোথে আস্তে আস্তে নতুন নতুন এন্ট্রেন্ট আসতে থাকবে, সেই কারণে অনেক কম্পিটিটর থাকবে, অনেক প্রাইস কাটিং হবে, মানে এটা একটা কেওটিক জায়গা। সেই কথা ম্যাচুরিটিতে হচ্ছে যেটা বললাম, মার্কেট ম্যাচিউর, প্রোডাক্ট ম্যাচিউর। তো সেক্ষেত্রে সাধারণত ফিউ কম্পিটিটর থাকে, বড় বড় ফিউ কোম্পানি, অথবা সিঙ্গেল কোম্পানি কেউ থাকে। সিঙ্গেল থাকে এন্ড যখন ডিক্লাইন হবে তখন প্রাইস ওয়ারে চলে যাবে, প্রাইস কম্পিট, এবং আস্তে আস্তে কম্পিটিটর ফল করবে। প্রফিটেবিলিটি ইন্ট্রোডাকশনে লো, গ্রোয়িং এ গ্রোথ হচ্ছে গ্রোয়িং, সেই কারণে আস্তে আস্তে লেভেল অফ হয়, স্টেবিলাইজ হয়। ম্যাচুরিটিতে গিয়ে আমার প্রফিটটা স্টেবল অথবা হাই অর আন্ডার প্রেশার। সো ইউজুয়ালি শুরুতে স্টেবিলিটি থাকে, প্রফিটটা হাই হয়, দেন আস্তে আস্তে প্রেশার, ওটা প্রোডাক্টের কারণে হতে পারে, কম্পিটিশনের কারণে হতে পারে, বাইং বিহেভিয়ার পরিবর্তনের কারণে হতে পারে, এন্ড দেন ডিক্লাইনের ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমার প্রফিটেবিলিটি আস্তে আস্তে ফল করে। আচ্ছা, প্রোডাক্ট লাইফ সাইকেল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস। তো এটা দেখেন, ইন্টারেস্টিং একটা প্ল্যান। সো এখানে তিনটা সিনারিও, হোম, কান্ট্রি এক্স, কান্ট্রি ওয়াই। কান্ট্রি এক্স ধরেন, হোম ধরেন ইটস এ ডেভেলপড কান্ট্রি, যেখানে ইনোভেশন হচ্ছে, প্রোডাক্ট ইনোভেশন, প্রসেস। এক্স হচ্ছে গিয়ে যেখানে ডেভেলপড কান্ট্রি, সেটা মানে ইনোভেশন গুলা যখন কোন একটা কান্ট্রিতে ইনোভেশন হচ্ছে খুব কুইকলি আপনার ডেভেলপড কান্ট্রি গুলোতে ছড়ায় যাচ্ছে। আর ওয়াই হচ্ছে গিয়ে ইটস এ ডেভেলপিং কান্ট্রি অর এ লিস্ট ডেভেলপড কান্ট্রি, যেখানে টেকনোলজি বা প্রোডাক্ট যেতে একটু সময়। সো দেখেন, ওভার টাইম একটা সার্টেন টাইম পরে, একটা সার্টেন টাইমে হয়তোবা এই হোমের জন্য এই প্রোডাক্টটা অলরেডি এটা একটা ডিক্লাইনিং। সো এগুলো হচ্ছে সব আপনার বিজনেস সাইকেল। সো প্রোডাক্ট লাইফ সাইকেল। সো এই প্রোডাক্টের হোমে হয়তোবা অলরেডি এটা একটা ডিক্লাইনিং ফেজে চলেছে, বাট একটা ডেভেলপ কান্ট্রিতে হয়তোবা না, ইউজুয়ালি এই সেম প্রোডাক্টটি আপনার এখনো গ্রোথ স্টেজে থাকতে পারে। কেন? বিকজ এটা হচ্ছে যেখানে ইনোভেশনটা হয়েছে, হওয়ার পরে এই প্রোডাক্টটা এই পর্যায়ে চলে আসছে, কিন্তু এই প্রোডাক্ট যখন এই কান্ট্রিতে আসছে তখনও এইটা এখনো গ্রোথ স্টেজে আছে। আর আমরা যদি লিস্ট ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিতে যাই, তখন দেখা যাবে ওই প্রোডাক্ট হয়তো এখনো গ্রোথ স্টেজেই রয়ে গেছে, মানে এই প্রোডাক্টটাই এখনো, সো তার মানে এখনো there is a huge potential. সো আমরা যদি জিনিসটাকে এইভাবে দেখি, সো এই প্রোডাক্টটা আমি যদি হোম মার্কেট চিন্তা করি, আমার এই প্রোডাক্টের লাইফ সাইকেল, বাট
আমার এই প্রোডাক্ট যদি আমি কান্ট্রি এক্স এ এক্সপোর্ট করতে পারি, তাহলে আমার কিন্তু আলটিমেটলি আমার লাইফ সাইকেলটা বেড়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি বা ট্রেডের কারণে আই ক্যান এক্সটেন্ড দিস, এই প্রোডাক্টের লাইফ আরো বাড়াতে পারছি। এবং ইফ আই ক্যান এক্সপোর্ট ইট টু কান্ট্রি ওয়াই, আমার লাইফ সাইকেল দেখেন কত বড় আছে। সো আই ক্যান ইভেন ফার্দার এক্সপ্যান্ড এই পার্টিকুলার প্রোডাক্টের লাইফ। সো দিস ইজ হাউ ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটির মাধ্যমে একটা প্রোডাক্টের লাইফ সাইকেলটাকে ইনক্রিজ করা যায়, এক্সটেন্ড করা। এটা বুঝছেন সবাই? Yes, sir. Yes, sir. ভেরি গুড। এটা হচ্ছে ওই আগের যেটা, ওইটারই একটা ডিফারেন্ট, মানে একই জিনিস, এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এন্ড ট্রেড লাইফ সাইকেল। সো এখানে তিনটা কান্ট্রি এগেইন দেখেন, একটা হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেটস বলতে এখানে যেখানে ইনোভেশন হচ্ছে আর কি। দেন অ্যাডভান্সড কান্ট্রি, ধরেন ইউরোপ বলতে পারেন। আর ডেভেলপিং কান্ট্রি যেমন আপনি সাউথ এশিয়া বলেন, ইন্ডিয়া, সরি ইন্ডিয়া বললে ভুল হয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা আফ্রিকার কান্ট্রি গুলো। সো এখানে দেখেন আপনার প্রোডাক্ট শুরু হচ্ছে এখান থেকে। সো একটা সার্টেন টাইমে আমার প্রোডাকশন যতটুকু হচ্ছে, হোমে কনজাম্পশনটা কম। সো এই যে গ্যাপ যেটা, এটাই হচ্ছে এক্সপোর্ট। সো হোয়াট দে আর ডুইং ইজ, তার লোকাল কনজাম্পশনের চেয়ে প্রোডাকশন বেশি হচ্ছে, সেটা তারা এক্সপোর্ট করে। এক্সপোর্ট কোথায় হচ্ছে? এই যে ইকোনমি। সো এখানে প্রোডাকশন লেস, কনজাম্পশন বেশি, এই গ্যাপটা ফিল আপ করছে এই এক্সপোর্ট। এবং এই পর্যায়ে এসে একটা সার্টেন টাইমে যে এইখানে এসে দেখা যাচ্ছে এই প্রোডাক্টের যে কস্ট অফ প্রোডাকশন, সেটা সরি নট কস্ট অফ, আপনার প্রোডাকশন যেটা, প্রোডাকশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে কনজাম্পশনের চেয়ে। কেন? বিকজ তখন ইম্পোর্ট বিকামস মোর কস্ট ইফেক্টিভ দেন প্রোডাকশন। এই ইম্পোর্টটা কোথেকে আসতেছে? এই যে এই এক্সপোর্ট। সো তার মানে বাই দিস টাইম আদার অ্যাডভান্স কান্ট্রি তারা তাদের প্রোডাকশনটা আস্তে আস্তে ইনক্রিজ করে ফেলতেছে, এবং তাদের যে কনজাম্পশন, সেই কনজাম্পশনের চেয়ে প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে। এই পার্টটা ওরা এক্সপোর্ট করে দিচ্ছে এই কারণে। নাও যখন ডেভেলপিং কান্ট্রি পিকচারে আসে, তখন দেখেন এইটার যে চেঞ্জটা দেখেন আর এইটার চেঞ্জ দেখেন। এখানে নিউ প্রোডাক্ট কনজাম্পশন লম্বা সময় ধরে হচ্ছে, এবং এখানে ম্যানুফ্যাকচারিং বা ইম্পোর্ট স্টার্ট হচ্ছে অনেক দিনে। সো এখানে সো এখান থেকে এই মানে আমার এটা হচ্ছে প্রোডাকশন, ধরেন এই পয়েন্টে এটা প্রোডাকশন, আমার কনজাম্পশন। সো স্টিল আমার ডিপেন্ডেন্সি হচ্ছে ইম্পোর্টের উপর, এবং ইম্পোর্টের উপর হয়তো হয়তো একটা পর্যায়ে গিয়ে এই যে এইখানে যখন এইটার এবং এইটার এই দুইটার যখন আপনার এক্সপোর্ট ইজ সরি কনজাম্পশন ইজ লেস দেন তার এক্সপোর্ট, তখন গিয়ে এইখান থেকে আসতেছে এই ডেভেলপিং কান্ট্রি গুলা তখন এক্সপোর্ট করা শুরু করছে। এবং ততক্ষণে এই প্রোডাক্টটাও আস্তে আস্তে, বিশেষ করে এইসব কান্ট্রিতে, ডেভেলপিং কান্ট্রি বা অ্যাডভান্স কান্ট্রিতে আস্তে আস্তে তাদের কনজাম্পশনটা একটা ম্যাচিউর পর্যায়ে চলে যাবে। সো এটা হচ্ছে এটারই একটা ডিফারেন্ট ওয়েতে এখানে দেখানো। সো এখানে চারটা ফেজ দেখেন। ফেজ ওয়ান, দ্য প্রোডাক্ট ইজ ডেভেলপড ইন দ্য হাই ইনকাম কান্ট্রি, দিস ইজ হাই ইনকাম কান্ট্রি। ফেজ টু হচ্ছে ওভারসিজ প্রোডাকশন স্টার্ট, এই যে এখানে, এই যে এখান থেকে ওভারসিজ। সো আমার এখানে প্রোডাকশন হচ্ছে এখানে হাই ইনকামে, আর এখানে এই একটা ঘর পরে এখান থেকে প্রোডাকশন শুরু হচ্ছে। ওভারসিজ প্রডিউসার্স কম্পিট ইন দ্য এক্সপোর্ট মার্কেট। এবার ওভারসিজ প্রডিউসাররা তারা এক্সপোর্ট মার্কেটে কম্পিট করছে কার সাথে? হাই ইনকাম যেখানে অরিজিনাল প্রোডাক্টটা তৈরি করেছে তাদের সাথে কম্পিট করছে, করে এক্সপোর্ট করছে। Overseas producers compete in the firm's domestic market. And then overseas producerরা শুধু এক্সপোর্ট না, তাদের লোকাল মার্কেটেও কম্পিট করছে, করে এক্সপোর্টও করতেছে, মানে নিজের কনজাম্পশন, নিজের যে রিকোয়ারমেন্ট সেটাও ফুলফিল করছে, অ্যান্ড এক্সপোর্ট
কি বলা যায় সারপ্লাস যেটা সেটাও তারা এক্সপোর্ট করতে পারতেছে এবং আলটিমেটলি হাই ইনকাম গ্রুপ কি করছে একটা সার্টেন টাইম পরে তার প্রোডাকশন কমায় দিন কারণ বিকজ তার কস্ট অফ প্রোডাকশন চেয়ে এদের কস্ট অফ প্রোডাকশন ইজ বেটার এবং তারা ওই সেম প্রোডাক্ট তখন একটা বেটার ভ্যালু দিতে পারছে ক্লিয়ার সবাই বুঝতে পারছেন এখানে কারো কোনো প্রশ্ন আছে স্যার একটু রিভিউ গুলো ভালো হয়েছে স্যার No, sir. কোন জায়গাটা বলেন কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে আপনার এটা বুঝছেন তো সবাই এটা হচ্ছে হাই ইনকাম কান্ট্রি যেখানে প্রোডাক্ট ইনোভেশন হচ্ছে সেখানে আপনার প্রোডাকশন শুরু হচ্ছে এখান থেকে ওই যে উপরের যে লালটা হচ্ছে প্রোডাকশন কার্ভ আর নিচের যেটা এটা হচ্ছে গিয়ে কনজাম্পশন সো দেখেন শুরুতে হাই ইনকাম যে কান্ট্রি যেখানে ইনোভেশন নতুন প্রোডাক্ট হচ্ছে সেখানে প্রোডাকশন হচ্ছে তার কনজাম্পশন কম সো এই যে ডিফারেন্সটা এটাই হচ্ছে ওরা এক্সপোর্ট করছে কোথায় ওই যে এখানে এক্সপোর্ট করতেছে এখানে এক্সপোর্ট করছে তো আদার অ্যাডভান্স কান্ট্রিতে এক্সপোর্ট করছে ডেভেলপিং কান্ট্রিতে এক্সপোর্ট করছে একটা সার্টেন টাইমে যে এই পয়েন্টের পরে দেখা যাচ্ছে তার এক্সপোর্ট তার প্রোডাকশন চেয়ে কনজাম্পশন বেশি হচ্ছে সো প্রোডাকশন চেয়ে কনজাম্পশন যদি বেশি হয় তাহলে কি করতে হবে তাকে ইম্পোর্ট করতে হবে তাই না ইম্পোর্ট করতে গিয়ে আসতেছে এই যে অ্যাডভান্স কান্ট্রি এন্ড ডেভেলপিং কান্ট্রি অ্যাডভান্স কান্ট্রি এক্সপোর্ট শুরু করছে এই পয়েন্ট থেকে ডেভেলপিং কান্ট্রি এক্সপোর্ট শুরু করছে যে এই যে লাস্টের এই পয়েন্টে সো দ্যাটস হাউ একটা অ্যাডভান্স কান্ট্রি প্রোডাক্ট তৈরি করে আস্তে আস্তে এই প্রোডাকশনটা moves to advanced country and then it moves down to the developing country. এটাই হচ্ছে গিয়ে এখানে ট্রেড লাইফ সাইকেল ওকে স্যার বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি ওকে সো সোয়া 9টা হয়ে গেছে আমাকেও আজকে একটু আহ, আগেই লিভ করতে হবে সো নেক্সট ক্লাসে উইল মুভ অন টু দ্য নেক্সট চ্যাপ্টার ইনশাআল্লাহ আর ইন দ্য মিন টাইম আপনারা একটু দেখেন আপনার যে কেস স্টাডি গুলো বলছিলাম সেগুলো একটু দেখেন ভিডিও আছে আর্টিকেল আছে ভেরি ইন্টারেস্টিং দেখেন আর এই যে পোর্টার্স মাইক্রোস থিওরি তারপরে ডায়মন্ড এই যে এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে আপনার যদি ইউ ক্যান অ্যাক্সেস দিস লিঙ্ক আপনার সেখানে গেলে আমার মনে হয় বেনিফিটেড হবে প্লিজ আমি বেনিফিটেড হই স্যার আমি আপনার বেনিফিটেড হবে ওকে ওকে স্যার আসসালামু আলাইকুম Okay, thank you very much. Next week, inshallah. থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার Bye.